গল্প অকাল বসন্ত। ডাক্তার সুমন, আজ সে সুপ্রতিষ্ঠিত। তার নামের আগে ডাক্তার শব্দটি বসানো তার বহু বছরের সাধনা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতাটি সেই নামের মতোই সুস্পষ্ট এবং তীক্ষ্ণ, তার চাচাতো বোন লিলিকে সময়মতো ভালোবাসার কথা না বলতে পারা। লিলি ছিল তার জীবনের বিপরীত মেরুর বাসিন্দা। সুমন যেখানে গভীর, স্থির, লিলি সেখানে ছিল চঞ্চল, দুরন্ত প্রাণশক্তি। তাদের বেড়ে ওঠা ছিল গ্রামের সেই বড় যৌথ পরিবারে। পিঠাপিঠি হওয়ায় তাদের খুনসুটি ছিল বাড়িতে সবার মুখে মুখে। লিলি যখন উঠোনে লুকোচুরি খেলত, তার হাসি যেন সূর্যের আলোকেও ম্লান করে দিত। সেই হাসি দেখে সুমনের বুকের ভেতরে এক অদ্ভুত তোলপাড় শুরু হতো, যা কোনো ডাক্তারি বই তাকে শেখাতে পারেনি। সুমনের জগৎ ছিল বই, স্টেথোস্কোপ আর ভবিষ্যতের স্বপ্ন। তখন সে এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র। তার পড়াশোনার ঘরটা ছিল বাড়িতে একটি নিরিবিলি কোণ, কিন্তু লিলির কাছে সেটাই ছিল তার খুনসুটির প্রধান লক্ষ্য। লিলি প্রায়ই বইয়ের পাতার সামনে এসে দাঁড়াত। ডাক্তার সাহেব, এত বই পড়ে মাথায় কি কেবলই রোগ আর জীবাণুর চিন্তা? একটু বাইরের জগৎটাও তো দেখো। গাছগুলো কেমন ফুল দিচ্ছে, নদীতে কেমন ঢেউ, আর আমি। লিলি দুষ্টু হেসে বলতো, আমি কেমন আছি সেটাও তো জিজ্ঞেস করো না। সুমন তখন কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করত। বই থেকে মুখ না তুলেই বলতো, এখন সময় নেই লিলি। প্র্যাকটিক্যাল সামনে। তোমার চেয়ে কঠিন রোগ নিয়ে ব্যস্ত আছি। যাও, মায়ের সঙ্গে গল্প করো। লিলি অভিমান নিয়ে সহজে হার মানত না। সে টেবিলের পাশে এসে দাঁড়িয়ে যেত। আচ্ছা, আমি যদি তোমার কঠিন রোগী হই, তখন কি আমাকে এভাবে এড়িয়ে যাবে? আমি যদি মন খারাপের রোগী হই? এই প্রশ্ন শুনে সুমনের হৃদস্পন্দন বেড়ে যেত। সে জানত, এই খুনসুটিরও আড়ালে লিলিও হয়তো তার নীরব ভালোবাসা বোঝার চেষ্টা করছে। কিন্তু তার একমাত্র যুক্তি ছিল প্রতিষ্ঠা আগে। সমাজের এই কাঠামোয় সে ভালো করেই জানত, একজন বেকার বা কেবল ছাত্র হিসেবে লিলিকে বিয়ের প্রস্তাব দিলে তার বাবা মা বা লিলির বাবা মা কেউই মেনে নেবেন না। তার স্থির বিশ্বাস ছিল, ডাক্তার হয়ে গেলে তার পেশাগত মর্যাদা দিয়েই সে লিলিকে পরিবারের কাছে চাইবে। এই নীরবতা ছিল তার ভালোবাসার এক করুণ ত্যাগ, এক ভুল সিদ্ধান্ত। কিন্তু লিলি এই নীরবতা বুঝতে পারেনি। সে ভেবেছিল, তার প্রতি সুমনের তেমন কোনো অনুভূতি নেই, কেবলই ভাই বোনের সম্পর্ক। সে অপেক্ষা করত, আশা করত। সুমন যখন গভীর রাতে পড়ত, লিলি চুপি চুপি এসে এক কাপ চা দিয়ে যেত। দেওয়ার সময় সে সামান্য দেরি করত, এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকত, যেন সুমন একবার অন্তত জিজ্ঞেস করে, কেমন আছো? কিন্তু সুমন সেই ফাঁদ পাতেনি। তার মনের গভীরে সেই নীরব কান্না জমতে থাকত, কিন্তু বাইরে সে ছিল প্রস্তর কঠিন। এরপর এলো সেই দিন। নিয়তি যার জন্য অপেক্ষা করছিল। তখন বসন্তের শেষ। সুমন তখন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মগ্ন। হঠাৎ বাড়িতে যেন উৎসবের সুর। সুমনের বাবা এসে তাকে ডাকলেন। খবরটি শুনে সুমনের মাথা ঘুরে গেল। লিলির জন্য খুব ভালো পাত্র পাওয়া গেছে। সুপাত্র, ধনী, প্রতিষ্ঠিত, বিদেশে থাকে। বাড়ির সবাই উচ্ছ্বসিত, বিশেষ করে লিলির বাবা মা। তুইও একবার পাত্রকে দেখে নে সুমন। যদিও তোর মতো নিয়ে এখন আর বেশি আলোচনার দরকার নেই। ওরা প্রায় হ্যাঁ বলে দিয়েছে। এত ভালো সুযোগ হাতছাড়া করা যায় না, বাবা হাসতে হাসতে বললেন। সুমনের মুখ থেকে কোনো কথা বের হলো না। তার ডাক্তার হওয়ার স্বপ্ন, তার নীরব ভালোবাসা, সব এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। সে লিলির দিকে তাকালো। লিলি তখন মাথা নিচু করে বসে আছে। সেই চঞ্চল মেয়েটির মুখে ছিল এক অসহায় আত্মসমর্পণের ভাব। সে যেন বুঝতে পেরেছিল, তার নীরব অপেক্ষার কোনো মূল্য নেই। বিয়ের আগের দিন সুমন এক ফাঁকে লিলিকে দেখতে গেল। লিলি একা তার ঘরে বসেছিল, চোখের জল মুছছিল। লিলি মুখ নিচু রেখেই জিজ্ঞেস করল, তুমি কিছু বলবে না সুমন দা?
সুমনের গলার কাছে দলা পাকিয়ে গিয়েছিল কথাগুলো। আমি তোমাকে ভালোবাসি, এই 3টি শব্দ তার জীবন বাঁচিয়ে দিতে পারত, কিন্তু তার জেদ, তার স্থির সংকল্প যে ডাক্তার না হওয়া পর্যন্ত সে তার অধিকার প্রতিষ্ঠা করবে না, সেই দেওয়ালটাকে আটকে দিল। সে কেবল বলল, তোমার জীবন যেন সুখী হয়, লিলি। আমি চাই তুমি খুব ভালো থেকো। এই কথাগুলো সুমনের হৃদয়ের গভীরে জমে থাকা ভালোবাসার পাহাড় ভেঙে বেরিয়ে আসতে পারত, কিন্তু আসেনি। তার বুক ফেটে নীরব কান্না বের হলো, কিন্তু ঠোঁট দুটো শক্ত হয়ে সেটেছিল। লিলিও সেদিন আর কোনো প্রশ্ন করেনি। তার মনে জন্ম নিল অভিমান। যখন আমি চেয়েছিলাম, তখন তার কাছে আমার কোনো দাম ছিল না, আমার চেয়ে তোমার ডিগ্রি বড় ছিল। পরের দিন ধুমধাম করে লিলির বিয়ে হয়ে গেল। সুমন তখন পরীক্ষার অজুহাতে দূরে রইল। তার নীরবতা যেন লিলির জীবন থেকে চিরতরে বসন্ত কেড়ে নিল। সেই নীরবতা ছিল সুমনের জীবনের সবচেয়ে বড় পরাজয়। 6টি মাস কেটে গেল। সুমনের জীবনে পরিবর্তন এসেছে। সে এখন সদ্য পাশ করে ডাক্তার, কলকাতার একটি বড় হাসপাতালে ইন্টার্নশিপে ব্যস্ত। তার সাদা অ্যাপ্রন এখন তার পেশাগত সফলতার প্রতীক। কিন্তু হৃদয়ের গভীরে সেই নীরব কান্না থামেনি। লিলির স্মৃতি, তার চঞ্চল হাসি, সবকিছুই যেন এক চাপা যন্ত্রণার মতো তাকে তাড়িয়ে বেড়ায়। সে নিজেকে পুরোপুরি হাসপাতালের কাজে ডুবিয়ে দিয়েছিল, যাতে অতীত তাকে স্পর্শ করতে না পারে। সে ভাবত, লিলি হয়তো এখন সুখে আছে, তার ধনী স্বামীর প্রাচুর্যের মাঝে তার চঞ্চলতা আবার ফিরে এসেছে। এই ভাবনাগুলোই ছিল সুমনের কাছে এক প্রকার সান্ত্বনা। একদিন গভীর রাতে, যখন হাসপাতাল তখন ব্যস্ততার চূড়ান্ত সীমায়, সুমনের ফোন বেজে উঠল। স্ক্রিনে তার চাচার নম্বর দেখে প্রথমে সে কিছুটা অবাক হলো, এত রাতে কেন? ফোন ধরতেই ওপার থেকে ভেসে এলো চাচার চাপা, ভারী কান্না। সুমন, বাবা, সর্বনাশ হয়ে গেছে। লিলির বর, অরুণ, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ সন্ধ্যায়। কথাগুলো সুমনের হৃদয়ে তীক্ষ্ণ শেলের মতো বিঁধল। তার সমস্ত ডাক্তারি জ্ঞান, পেশাগত স্থিরতা, সব এক মুহূর্তে অর্থহীন হয়ে গেল। বিধাতার এই নিষ্ঠুর পরিহাসে তার মন স্তব্ধ হয়ে গেল। মাত্র 6 মাসের মাথায় লিলি বিধবা। সুমনের মনে হলো, নিয়তি যেন তাকেই শাস্তি দিল, সময়মতো কথা না বলার শাস্তি। পরের দিন সকালে গ্রামে ফিরে সুমনের হৃদয় ভেঙে গেল। লিলি, মাত্র 6 মাস আগে হলুদ আর লালের সাজে যে মেয়েটা তার জীবন শুরু করেছিল, আজ সে সম্পূর্ণ অন্য রূপে। সদ্য বিধবার সাদা পোশাকে সে যেন এক নিথর পাথরের মূর্তি। সিঁড়ির কোণে চুপচাপ বসে আছে। তার চোখে জল নেই, কোনো প্রতিবাদ নেই, শুধুই এক গভীর শূন্যতা। সেই চঞ্চল লিলি আজ নীরবতার গভীরে ডুবে গেছে। সুমনের মনে হলো, লিলির এই নিস্তব্ধতা তার নিজের নীরবতারই প্রতিচ্ছবি। লিলি স্থায়ীভাবে তার পিত্রালয়ে ফিরে এলো। বাড়িটা ভরে গেল এক গাঢ়, কালো বিষাদে। লিলি কারো সাথে কথা বলতো না, হাসতো না, এমনকি ঠিকমতো খেত না। তার স্বাস্থ্য দ্রুত ভেঙে যাচ্ছিল। ডাক্তার হিসেবে সুমনের মন তাকে বারবার লিলিকে সাহায্য করতে বলছিল। কিন্তু একজন পুরুষ, একজন নীরব প্রেমিক হিসেবে তার হাত পা বাঁধা ছিল। সবাই তাকে দেখত সহানুভূতির চোখে, কিন্তু লিলিকে এই অন্ধকার থেকে বের করে আনার সাহস কারো ছিল না। কয়েক সপ্তাহ পর লিলি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। সুমন তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। ডাক্তার হিসেবে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে সে লিলির চিকিৎসার ভার নিল। একদিন লিলি তীব্রভাবে মুখ তুলে তাকাল। তার চোখে চাপা অভিযোগ আর যন্ত্রণা। সে ফিসফিস করে বলল, আমার জন্য তোমার মূল্যবান সময় নষ্ট করো না, সুমন দা। তুমি তোমার কাজ করো। আমার কি হবে না হবে, তাতে তোমার কি আসে যায়? আমি আমার নিয়তি মেনে নিয়েছি। লিলির কণ্ঠে লুকিয়ে থাকা এই চাপা অভিযোগ সুমনকে নাড়িয়ে দিল। সুমন দেখল, লিলি আর নেই। আছে শুধু এক বিষণ্ণ ছায়া। সুমন তখন সিদ্ধান্ত নিল,
আর নয় নীরবতা। এখন যদি সে মুখ না খোলে তবে সে সত্যিই কাপুরুষ। সেই রাতে সুমন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিল। তার সমস্ত ভয়, সমস্ত সামাজিক দ্বিধা দূরে ফেলে দিল। সে সিদ্ধান্ত নিল সে লিলিকে শুধু তার শারীরিক অসুস্থতা থেকে নয়, মানসিক যন্ত্রণা থেকেও মুক্তি দেবে। মধ্যরাতে সুমন লিলির ঘরের দরজায় কড়া নাড়ল। লিলি দরজা খুলতেই সুমন ভেতরে ঢুকল। সুমন স্থির কিন্তু আবেগাপ্লুত কণ্ঠে বলল, আমি আর নীরব থাকতে পারছি না লিলি। আমি জানি না এখন আমার এই কথা বলার কোনো অধিকার নেই, কিন্তু আমার তোমার প্রতি ভালো লাগার কথা, আমার ভালোবাসা এতদিন আমি গোপন রেখেছিলাম। আমি তোমাকে সবসময় ভালোবেসেছি লিলি। তোমার এই নীরবতা, তোমার এই যন্ত্রণা, এইটা আমার ভুলের শাস্তি। আমি তখন নিজেকে যোগ্য মনে করিনি বলে কিছু বলিনি। সুমন এক মুহূর্ত থামল, দম নিয়ে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই লিলি। আমি তোমার জীবনের সব আলো ফিরিয়ে দিতে চাই। লিলি যেন চমকে উঠল। তার নীরবতার বাঁধ ভেঙে গেল। তার চোখে জল, কিন্তু কণ্ঠে তীব্র ক্ষোভ এবং হতাশা। তুমি এখন বলছো? এখন? যখন আমার সব শেষ? আমি একজন বিধবা, সুমন দা। তুমি ডাক্তার, আর এখন তুমি আমাকে বিয়ে করতে চাইছো? এইটা সমাজ মেনে নিবে? না সুমন দা, এইটা সম্ভব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে, আমিও তোমাকে চাইতাম, কিন্তু এখন তুমি আমাকে দয়া দেখাতে পারো না। তুমি ডাক্তার, আর আমি বিধবা। এইটা সমাজ প্লাস চাচা চাচি মেনে নিবে না। লিলি তীব্রভাবে সুমনকে প্রত্যাখ্যান করল। তার প্রত্যাখ্যান শুধু একটি না ছিল না, তা ছিল সমাজের কঠিন নিয়মের প্রতিধ্বনি এবং সুমনের নীরবতার বিরুদ্ধে এক প্রচণ্ড প্রতিবাদ, যা এতদিন তার নীরব কান্নায় লুকিয়েছিল। পরের দিন সকাল। যৌথ পরিবারে নীরবতা যেন আরও গাঢ়। আগের রাতে সুমনের সেই আমি তোমাকে বিয়ে করতে চাই বাক্যটি যেন বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। লিলি সেদিন সারা রাত ঘুমায়নি। সুমনের স্বীকারোক্তি তার হৃদয়ে এক তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। একদিকে এতদিন ধরে পুষে রাখা ভালোবাসার পূর্ণতা, অন্যদিকে বিধবা হিসেবে সমাজের কঠিন নিয়ম এবং সুমনের ভবিষ্যতের চিন্তা। লিলি নিজেকে আরও কঠোর করে তুলল। সে জানত সুমনের এই সিদ্ধান্ত আবেগতাড়িত। তার মনে হলো সুমনের প্রতি তার ভালোবাসা আর অধিকারবোধ থাকলেও তার এই বিধবা জীবন সুমনের উজ্জ্বল ভবিষ্যতের পথে কাটা বিছানো ছাড়া আর কিছুই নয়। সকালে সুমন যখন লিলির ঘরে প্রবেশ করল, লিলি তখন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে। লিলি, কাল রাতে যা বলেছি তা আবেগে বলিনি। আমি ভেবেচিন্তেই বলেছি, সুমনের কণ্ঠে দৃঢ়তা। লিলি এবার শান্ত কিন্তু কঠিন স্বরে উত্তর দিল, আমিও ভেবেছি সুমন দা। আর আমি তোমায় স্পষ্ট বলছি, এটা হবে না। তুমি ডাক্তার, তোমার সামনে গোটা জীবন পড়ে আছে। তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আর আমি সমাজের চোখে বিধবা। আমাদের এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। আমাদের চাচা চাচি, বাবা মা কেউই মানবে না। তুমি কেন নিজের জীবন নষ্ট করবে? দয়া করে আমাকে দয়া দেখাও না। দয়া? সুমন এগিয়ে গেল। আমি কি তোমাকে দয়া দেখাচ্ছি লিলি? আমি তোমাকে ভালোবাসি। আমার কাছে আমার স্টেথোস্কোপ, আমার ডিগ্রি কিছুই দামি নয় যদি তুমি আমার পাশে না থাকো। আর শোনো, তুমি কেবল আমার পরিবারের সদস্য নও, তুমি আমার রোগী। একজন ডাক্তার হিসেবে আমি জানি তোমার এই মানসিক অবস্থা চলতে থাকলে তোমার শরীর চিরতরে ভেঙে যাবে। তোমার জীবনে আলোর দরকার লিলি, আর সেই আলো আমি দিতে চাই। লিলি এবার ঘুরে দাঁড়ালো। তার চোখে জল। আমিও তোমাকে চেয়েছিলাম সুমন দা, কিন্তু নিয়তি আমাদের এই পথে নিয়ে এসেছে। তুমি ফিরে যাও। তুমি আমাকে ভুলে যাও। সুমন বুঝল, শুধু লিলিকে বোঝালে হবে না, প্রয়োজন পরিবারের সমর্থন। বিকেলে সে সমস্ত পরিবারকে বৈঠকখানায় জড়ো করল। সেখানে উপস্থিত ছিল তার বাবা মা, লিলির চাচা চাচি,
লিলির বাবা মা এবং অন্যান্য গুরুজনেরা। সুমন নিজেকে গুছিয়ে নিল। আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাদের ডেকেছি, সুমন শান্ত স্বরে শুরু করল। আমি লিলিকে বিয়ে করতে চাই। সঙ্গে সঙ্গে ঘরে যেন বোমা ফাটল। লিলির বাবা, সুমনের মামা, প্রথম চিৎকার করে উঠলেন, কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? লিলি এখন বিধবা। আর তুই ডাক্তার, তুই কেন তাকে বিয়ে করবি? লোকে কি বলবে? সুমন শান্তভাবে জবাব দিল, লোকে কি বলবে সেই ভয়ে আমি আমার জীবনের ভালোবাসা বিসর্জন দেব না, বাবা। সুমনের বাবা, লিলির চাচা উঠে দাঁড়িয়ে বললেন, চুপ কর সুমন। তুই ডাক্তার, তোর কত বড় ভবিষ্যৎ। এই মেয়েটার জন্য তুই সবকিছু শেষ করে দিবি? এটা হয় না। আমরা কোনোদিন মেনে নেব না এই সম্পর্ক। তোর আর লিলির সম্পর্ক ভাই বোনের মতো, আর লিলি এখন বিধবা। এই সমাজে কোনো বিধবাকে বিয়ে করার দুঃসাহস আমরা তোকে দেখাতে দেব না। লিলির মা, সুমনের মামি, কান্নায় ভেঙে পড়লেন। বাবা, তুই কেন আমার মেয়েটার সর্বনাশ করবি? সমাজের কাছে আমরা মুখ দেখাবো কি করে? লোকে বলবে আমরাই তোকে দিয়ে আমাদের বিধবা মেয়েকে বিয়ে করাচ্ছি। লোকে কটু কথা বলবে, লিলি, তোর কপালে এইটা লেখা ছিল না। লিলি পিছন থেকে ফিসফিস করে বলল, সুমন দা, দেখো, আমি বলেছিলাম না? পরিবারের চাপ, সমাজের চোখরাঙানি, সবকিছু এসে যেন সুমনের সামনে পাহাড়ের মতো দাঁড়ালো। কিন্তু সুমনের চোখে ছিল অচঞ্চল দৃঢ়তা। সে জানত এই লড়াই দীর্ঘ হবে। আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি লিলিকে দয়া দেখাচ্ছি না। আমি ওকে ভালোবাসি। আর আমি ডাক্তার হয়েও এইটা জানি, শুধু আমার ডিগ্রির চেয়ে লিলিকে বাঁচানো আমার কাছে বেশি জরুরি। আমি এই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। আপনারা মানুন বা না মানুন, আমি লিলিকে সমাজের সব বাধা পেরিয়ে বিয়ে করব। আমি তাকে আবার বাঁচতে শেখাব। পরিবারের সদস্যরা হতবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। সুমনের এই দৃঢ় সংকল্পে তাদের রাগ আর বিস্ময় মেশানো ছিল। তারা সরাসরি জানিয়ে দিলেন, তারা এই সম্পর্ক কোনোভাবেই মেনে নেবেন না। সুমন তাদের প্রত্যাখ্যানের পরও কক্ষ ত্যাগ করল না। সে লিলির পাশে এসে দাঁড়াল। পরিবারের সমস্ত গুরুজন যখন সুমনের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন, সুমন তখন পিছু হটেনি। তার দৃঢ়তা তার সাদা অ্যাপ্রনের মতোই খাঁটি ছিল। সে জানত এই লড়াই দীর্ঘ হবে এবং এর প্রধান বাধা দুটি, লিলির নিজের মানসিক প্রতিরোধ এবং সমাজের ভয়। লিলি নিজেকে আরও বেশি গুটিয়ে নিল। সে বুঝতে পারছিল সুমনের এই সাহস পারিবারিক শান্তি নষ্ট করছে। সে সুমনকে এড়িয়ে চলতে শুরু করল। আমার জন্য তুমি তোমার বাবা মাকে কষ্ট দিচ্ছ, সুমন দা, লিলি একবার তিক্ত কণ্ঠে বলেছিল। তুমি ফিরে যাও। আমি এই জীবন নিয়েই অভ্যস্ত হয়ে যাব। সুমন তার ডাক্তারের প্রজ্ঞা এবং প্রেমিকের আবেগ দিয়ে লিলির মন ভাঙার কৌশল নিল। সে বুঝতে পারল লিলির প্রত্যাখ্যান ভালোবাসার অভাব নয়, বরং ভয় এবং আত্মমর্যাদার কারণে। সুমন তার ইন্টার্নশিপের ডিউটি শেষ করে প্রতিদিন গ্রামে ফিরত। লিলির ঘরে সে জোর করে প্রবেশ করত না, কিন্তু বাড়ির কাজে, অসুস্থ সদস্যদের সেবায় সে নিজেকে যুক্ত রাখত। বিশেষ করে লিলির বাবা মায়ের, সুমনের মামা মামি প্রতি সে আরও বেশি যত্নশীল হল। সে তাদের বুঝাতে চাইল সে কেবল ডাক্তার নয়, একজন দায়িত্বশীল পুত্রও। একদিন সুমন দেখল লিলি একা বসে আছে, তার পুরনো ডায়েরি নিয়ে। সুমন কাছে গিয়ে দেখল ডায়েরিটার প্রথম পাতায় তার হাতে আঁকা একটি সাদামাটা স্কেচ। সুমন বিস্মিত হল। এটা আমার স্কেচ? সুমন জিজ্ঞেস করল। লিলি দ্রুত ডায়েরিটা বন্ধ করতে চাইল। সুমন তাকে বাধা দিল না, কিন্তু শান্তভাবে বলল, আমি জানি লিলি, তুমিও আমাকে চেয়েছিলে। তোমার চঞ্চলতার আড়ালে থাকা সেই নীরব অপেক্ষাটা আমি বুঝি। তুমি নিজেকে কষ্ট দিও না। তুমি আমাকে প্রত্যাখ্যান করছো না, তুমি ভয়কে প্রত্যাখ্যান করছো।
সুমন তার ডাক্তারি জ্ঞান ব্যবহার করে লিলির বিষণ্ণতা কাটানোর চেষ্টা শুরু করল। সে প্রতিদিন লিলির জন্য ছোট ছোট কাজ করত, যা লিলির পুরনো অভ্যাস ছিল। যেমন ভোরবেলা বাগানের ফুল নিয়ে আসা, দুপুরে তার প্রিয় মিষ্টি তৈরি করা। সে লিলির সামনে কোনো প্রেমের কথা বলতো না, কেবল বন্ধুত্বের, সমবেদনার এবং জীবনের প্রতি আশার কথা বলত। এদিকে বাড়িতে পারিবারিক সংঘাত চরমে পৌঁছাল। সুমনের বাবা মা তাদের ছেলের এই অবাধ্যতা মানতে পারছিলেন না। সুমনের বাবা, একজন প্রবীণ ও নীতিবান মানুষ, একদিন সুমনকে কঠোরভাবে বললেন, তোকে ডাক্তার বানালাম মানুষের সেবা করার জন্য, সমাজে মাথা উঁচু করে বাঁচার জন্য। আর তুই এখন একটা বিধবাকে বিয়ে করে সমাজের কাছে হাসির পাত্র হতে চাস? তোর জন্য আমাদের মুখ পুড়বে। যদি তুই এই সিদ্ধান্ত না বদলাস, তবে তোর সঙ্গে আমাদের সম্পর্ক শেষ। সুমনের মনে আঘাত লাগল, কিন্তু তার সংকল্প আরো দৃঢ় হল। সে বলল, বাবা, মানুষ হিসেবে লিলিকে সাহায্য করা আমার ডাক্তারি পেশার অংশ। আর প্রেমিক হিসেবে তাকে ভালোবাসা আমার জীবনের অংশ। আমি আপনাকে এবং মাকে ভালোবাসি, কিন্তু আমি লিলিকেও ভালোবাসি। আমি প্রমাণ করব, বিধবাকে বিয়ে করা কোনো অন্যায় নয়, বরং এটা একটা মানুষের জীবন বাঁচানো। সুমনের বাবা মা লিলির বাবা মাকে দোষারোপ করতে শুরু করলেন। তারা চাইলেন লিলির পরিবার যেন লিলিকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। এই চাপ লিলির বাবা মায়ের ওপর আরও বাড়তি বোঝা চাপিয়ে দিল। একদিন সন্ধ্যায় লিলির বাবা সুমনকে একান্তে ডেকে বললেন, দেখ বাবা সুমন, তুই আমার ভাতিজা। আমি তোকে ভালোবাসি, কিন্তু সমাজের নিন্দা আর তোর বাবা মার কষ্ট, এগুলো আমরা মেনে নিতে পারছি না। লিলিকে তুই ভুলে যা, এটাই ওর নিয়তি। সুমনের চোখ ভিজে এলো। সে বলল, মামা, নিয়তি কি মানুষ তৈরি করে, নাকি মানুষ তার নিয়তি তৈরি করে? লিলিকে আমি আমার নীরবতার কারণে নিয়তির হাতে তুলে দিয়েছিলাম। এখন আমি সেই ভুল শুধরে নিতে চাই। শুধু একবার আমাদের বিশ্বাস করুন। সুমন তার কথা রাখার জন্য প্রমাণ শুরু করল। সে শহরের সমস্ত বড় ডাক্তার এবং মনোবিদদের কাছে লিলির মানসিক অবস্থার বিষয়ে পরামর্শ নিতে শুরু করল। সে প্রমাণ করতে চাইল, লিলি সুস্থ হতে পারে যদি সে ভালোবাসা ও স্থিতিশীল জীবন পায়। সুমন প্রতিদিন লিলির হাতে একটি করে ফুল দিত। প্রথম দিন লিলি ফুলটি জানালা দিয়ে ফেলে দিয়েছিল। দ্বিতীয় দিন ছুঁয়ে দেখেনি, কিন্তু তৃতীয় দিন ফুলটি হাতে নিয়েছিল। সেই দিন সুমনের মনে হলো, লিলির মনের সেই কঠিন দেওয়াল হয়তো ভাঙতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহ ধরে সুমন যে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তার ফল ধীরে ধীরে দেখা যেতে শুরু করল। তার ভালোবাসা প্রকাশের পদ্ধতি ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো কাব্যিক আবদার নয়, ছিল কেবল স্থির সংকল্প, চিকিৎসা জ্ঞান এবং অটুট শ্রদ্ধা। সে লিলির সামনে প্রেমিকের মতো নয়, বরং একজন নিবেদিত বন্ধু, একজন ভরসাযোগ্য ডাক্তার এবং একজন দায়িত্বশীল আত্মীয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিল। লিলি প্রথম দিকে কঠোর ছিল। সে সুমনের দেওয়া মনোযোগ ফিরিয়ে দিতে চাইত, নিজেকে আরও বেশি একাকিত্বের গভীরে ঠেলে দিতে চাইত। কিন্তু সুমনের নীরব উপস্থিতি এবং যত্ন সে এড়াতে পারছিল না। সুমন প্রতিদিন সকালে ডিউটিতে যাওয়ার আগে লিলির ঘরে একটি নতুন ফুল রেখে যেত। প্রথম দিকে লিলি ফুলটি জানালা দিয়ে ফেলে দিত। এরপর ফুলটি হাতে নিয়ে কিছুক্ষণ ধরে রাখত, তারপর ছুঁড়ে ফেলত। এই দৃশ্যের সাক্ষী ছিল সুমনও, কিন্তু সে কোনো প্রতিবাদ করত না। সে জানত, লিলির ভেতরের এই রাগ, এই প্রত্যাখ্যান, সবই তার হৃদয়ের কান্না। একদিন সকালে সুমন লিলির দরজায় কড়া নাড়ল। লিলি দরজা খুলতেই দেখল, সুমনের হাতে একটি নয়, একটি স্কেচ খাতা। এটা কি? লিলি রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করল। সুমন শান্তভাবে বলল, তোমার স্কেচ খাতা। মনে আছে, ছোটবেলায় যখন আমার পড়া নিয়ে বিরক্ত হতে, তখন তুমি আমার মুখ আঁকতে? আমি কাল রাতে এটা খুঁজে পেলাম। দেখো, তুমি কত প্রতিভাবান। লিলি চোখ ফিরিয়ে নিল, ওসব এখন অতীত। অতীত কেন হবে, লিলি?
আমি ডাক্তার। আমি তোমাকে বলছি, আর্ট থেরাপি তোমার জন্য খুব জরুরি। তুমি তোমার কষ্ট, তোমার ক্ষোভ, সব এই স্কেচে ঢেলে দাও। তুমি আমাকে ঘৃণা করো? আমার মুখ আঁকো, তারপর সেটা নষ্ট করে দাও। কিন্তু তোমার ভেতরের কান্নাটা আটকে রেখো না। এই কথাগুলি লিলির হৃদয়ে গভীর প্রভাব ফেলল। সুমন তাকে মনস্তত্ত্বের দিক দিয়ে দেখছে, কেবল আবেগ দিয়ে নয়। সেদিন সন্ধ্যায় সুমন যখন ফিরে এলো, দেখল লিলির স্কেচ খাতাটি খোলা। লিলি আঁকছে না, কিন্তু স্কেচ খাতাটি তার পাশে রয়েছে। সুমনের মুখে হাসি ফুটল। সে তার কৌশল বুঝতে পারল, লিলি ধীরে ধীরে তার মানসিক প্রতিরক্ষা শিথিল করছে। এদিকে পারিবারিক বিরোধ তুঙ্গে উঠল। সুমনের বাবা মা, লিলির চাচা চাচি এবং লিলির বাবা মা, সুমনের মামা মামি মিলে সুমনকে প্রায় বয়কট করে দিলেন। তারা সুমনকে খাবার টেবিলে বসতে দিতেন না, তার সাথে সরাসরি কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। সুমনের বাবা একদিন কড়া গলায় বললেন, তোর ওই বিধবা ভাতিজিকে বিয়ে করার শখ যদি না মেটে, তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। তোর ডাক্তারির ডিগ্রি নিয়ে সমাজে তোর নিজের একটা বাড়ি তৈরি কর। তোর জন্য আমরা এই সমাজে মুখ দেখাতে পারবো না। সুমন মাথা নিচু করে বাবার কথা শুনল, কিন্তু তার সিদ্ধান্তের পরিবর্তন হলো না। সে শান্তভাবে বলল, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না, বাবা। আর লিলিকে আমি শুধু ভালোবাসা দিতে চাই না, আমি তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই। আমি আপনাদের বলছি, আমার ওপর বিশ্বাস রাখুন। এই বিয়ে আমাদের পরিবারের সম্মান কমাবে না, বরং বাড়াবে, যে আমরা কঠিন সময়ে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তবে নীরবতার মাঝেও একটি শুভ লক্ষণ দেখা গেল। লিলির ছোট ভাই, সুমনের মামাতো ভাই, যে সুমনকে খুব ভালোবাসত, সে গোপনে সুমনকে সমর্থন দিতে শুরু করল। সে বুঝতে পারল, তার দিদিকে সুস্থ করতে সুমন ছাড়া আর কেউ পারবে না। অন্যদিকে লিলি একদিন সুমনকে ডেকে বলল, আমি জানি না তুমি কেন এত জেদ করছো, সুমন দা। কিন্তু সমাজ কি বলবে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই? তুমি সদ্য ডাক্তার, তোমার সামনে কত ভালো পাত্রী আসবে। সুমন হাসল। সে লিলির হাতে তার নিজের লেখা একটি চিরকুট দিল। তাতে লেখা ছিল, যখন সবাই বলেছিল আমি ফাইনাল ইয়ারে পাশ করতে পারবো না, তখন তুমি নীরবতা দিয়ে আমাকে ভরসা দিয়েছিলে। আজ যখন সবাই বলছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তখন তোমার নীরবতাই আমার ভরসা। সমাজকে বোঝানোর দায়িত্ব আমার। তুমি শুধু সুস্থ হও। পরের দিন সকালে সুমন অবাক হয়ে দেখল, সে যে ফুলটি রেখে গিয়েছিল, সেই ফুলটি লিলির টেবিলের ফুলদানিতে রাখা আছে। সেদিনের সেই নীরব সম্মতি, সেই নীরব প্রত্যুত্তর সুমনের হৃদয়ে নতুন আশার সঞ্চার করল। লিলি তার প্রেমের প্রস্তাব হয়তো এখনো মুখে স্বীকার করেনি, কিন্তু তার হৃদয় সুমনকে গ্রহণ করতে শুরু করেছে। এবার সুমনের যুদ্ধটা হলো সমাজের সঙ্গে। সে শহরের বিভিন্ন অনুষ্ঠানে লিলিকে নিয়ে যেতে শুরু করল। প্রথমে ছোট আত্মীয়দের বাড়িতে, তারপর সামাজিক ভোজে। লিলি রাজি হতো না, কিন্তু সুমনের দৃঢ়তা এবং শান্ত চাপ তাকে বের করে আনত। প্রথম দিকে সবাই আড়ালে সমালোচনা করত। দেখ, ডাক্তার হয়ে বিধবাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। চাচাতো বোন, ছি। কিন্তু সুমন এই কটু কথাগুলিকে এড়িয়ে চলত। সে লিলির পাশে সর্বদা এমনভাবে দাঁড়াত, যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তার আচরণে কোনো দয়া ছিল না, ছিল কেবল সম্মান আর ভালোবাসা। ধীরে ধীরে মানুষজন দেখল, লিলি হাসতে শুরু করেছে। তার চঞ্চলতা হয়তো ফেরেনি, কিন্তু তার চোখে জীবনের আলো ফিরতে শুরু করেছে। এই পরিবর্তনই ছিল সমাজের কাছে সুমনের সবচেয়ে বড় যুক্তি। সুমনের বাবা মায়ের কঠিন বিরোধিতা সত্ত্বেও সুমনের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। সে যেমন সকালে ডিউটিতে যেত, তেমনি রাতে ফিরে নিজের সমস্ত মনোযোগ দিয়ে লিলির মন ভালো করার এবং তার বাবা মায়ের সেবা করার চেষ্টা চালিয়ে যেত। তার এই নীরব কিন্তু দৃঢ় আচরণ বাড়ির পরিবেশকে এক চাপা উত্তেজনার মাঝে বেঁধে রেখেছিল। লিলির বাবা মা, সুমনের মামা মামি, ছিলেন সবচেয়ে বেশি কষ্টের শিকার।
একদিকে তাদের মেয়ের করুণ ভাগ্য, অন্যদিকে সুমনের প্রতি তাদের স্নেহ এবং সুমনের বাবা মায়ের প্রবল চাপ। সুমনের বাবা মা, লিলির চাচা চাচি, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই বিয়ে হলে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে। একদিন রাতে সুমনের মামা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুকে তীব্র ব্যথা, শ্বাস নিতে কষ্ট, পুরোপুরি কার্ডিয়াক লক্ষণ। বাড়িতে চরম আতঙ্ক। সুমনের বাবা মা তখন ঘুমিয়ে। সুমন দ্রুত এগিয়ে এলো। ডাক্তার হিসেবে তার প্রশিক্ষণ এই সময়ে সবচেয়ে বেশি কাজে লাগল। সুমন তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা শুরু করল। সে মামাকে শান্ত করল, তার পালস পরীক্ষা করল এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল। সে নিজেই গাড়ি ড্রাইভ করে একই সঙ্গে মামার অবস্থা পর্যবেক্ষণ করতে করতে চলল। তার পেশাগত দক্ষতা আর স্থিরতা সেই ভয়াবহ পরিস্থিতিতে ছিল একমাত্র ভরসা। হাসপাতালে দ্রুত চিকিৎসা শুরু হলো। সুমন তার পরিচিত ডাক্তারদের সঙ্গে কথা বলে নিশ্চিত করল মামা বিপদমুক্ত। সারারাত সুমন হাসপাতালে থাকল, নিজের ডিউটি ফেলে। তার মামি, লিলির মা, বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, কিন্তু সুমনের দৃঢ়তা দেখে কিছুটা সাহস পেলেন। বাবা সুমন, তুই না থাকলে আজ আমার কি হতো? মামি কান্নাজড়ানো কণ্ঠে বললেন। সুমন মামিকে সান্ত্বনা দিয়ে বলল, আমি আপনার ছেলে, মামি। ডাক্তার হিসেবেও আপনার পাশে থাকা আমার কর্তব্য। আপনি চিন্তা করবেন না, মামা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। লিলিও সারারাত হাসপাতালে ছিল। সে দেখল যে মানুষটি সমাজের চোখে অবাধ্য, সেই মানুষটিই নিঃস্বার্থভাবে তার বাবাকে বাঁচানোর জন্য লড়ছে। সুমন তার বাবার জীবন বাঁচিয়েছে, এই বাস্তবতা লিলির মনের শেষ দেওয়ালটাও ভেঙে দিল। 3 দিন পর মামা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। সুমনের বাবা মায়ের কাছেও ঘটনাটি পৌঁছাল। তারা অবাক হলেন। সুমনের বাবা, লিলির চাচা, কিছুটা নরম হলেন। তিনি দেখলেন তাদের ছেলের শুধু পেশাগত ডিগ্রি নয়, মানবিকতা এবং পারিবারিক দায়িত্ববোধ কতটা প্রবল। সুমন এবার তার দ্বিতীয় চাল চালল। সে একদিন তার মামা মামি ও লিলিকে নিয়ে বসল। মামি, মামা, সুমন বিনীতভাবে বলল, আমি জানি আপনারা আমার বাবা মায়ের চাপের জন্য লিলিকে দূরে সরাতে চাইছেন। কিন্তু মামাকে যখন আমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম, তখন মামি বলেছিলেন, তুই না থাকলে আমার কি হতো? আমি সেই কথাটিই মনে করিয়ে দিতে চাই। আমার এই ডাক্তার পরিচয় হয়তো সমাজের কাছে বড়, কিন্তু আপনাদের কাছে, লিলির কাছে, আমার এই ভালোবাসা, এই দায়িত্ববোধটা কি বড় নয়? মামার চোখ ভিজে গেল। তুই ঠিক বলেছিস বাবা। তুই আমাদের জীবন বাঁচিয়েছিস। তুই যা করছিস তা হয়তো সমাজ মেনে নেবে না, কিন্তু আমাদের কাছে তোর ঋণ অস্বীকার করার মতো নয়। মামি বললেন, আমি তোকে মন থেকে মেনে নিয়েছি বাবা। লিলিও তোকে ছাড়া বাঁচবে না, আমি জানি। কিন্তু তোর বাবা মা আর এই সমাজ, ওদের কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? সুমন জানত এবার প্রধান বাধা তার নিজের বাবা মা। সে এবার লিলিকে নিয়ে তার বাবা মায়ের কাছে গেল। বাবা, মা, আমি জানি আপনারা খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আজ মামার জীবন বাঁচানোর পর আপনারা কি মনে করেন না, একজন ডাক্তার হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব শুধু ডিগ্রি অর্জন করা নয়, বরং ভালোবাসার মানুষকে রক্ষা করা? আমি আপনাদের কাছে লিলিকে ভিক্ষা চাইছি না। আমি আপনাদের কাছে আপনাদের পুত্রবধূকে চাইছি। আপনারা দেখুন, লিলি এখন হাসতে শুরু করেছে, স্কেচ আঁকছে। আমার জন্যই সে ধীরে ধীরে জীবনের দিকে ফিরছে। লিলি তখন শান্তভাবে মাথা নিচু করে দাঁড়াল। তার চোখে জল ছিল, কিন্তু কোনো আরতি ছিল না। সুমনের বাবা মা কঠোর ছিলেন, কিন্তু তারা নিজেদের ছেলের পরিবর্তন, তার দায়িত্ববোধ এবং লিলির নীরব সম্মতি দেখে কিছুটা দ্বিধায় পড়লেন। তারা দেখলেন সুমনকে এই সিদ্ধান্ত থেকে সরানো অসম্ভব। আর যদি তারা সুমনকে ত্যাগ করেন, তবে তারা তাদের একমাত্র প্রতিষ্ঠিত সন্তানকে হারাবেন। সুমন বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, যদি আপনারা আমাকে না মেনে নেন, তবে আমি লিলিকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাব।
কিন্তু আপনাদের ছাড়া আমি সুখী হতে পারবো না, সেটা আপনারা জানেন। এই কথাগুলি ছিল চূড়ান্ত আঘাত। বাবা মা দুজনই দীর্ঘশ্বাস ফেললেন। তারা বুঝলেন, হার মেনে নিতেই হবে। সমাজের ভয় তখনও ছিল, কিন্তু ছেলের ভালোবাসা আর পারিবারিক সম্মান হারানোর ভয় ছিল আরো বড়। সুমনের বাবা মায়ের কঠিন বিরোধিতা সত্ত্বেও সুমনের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। সে যেমন সকালে ডিউটিতে যেত, তেমনি রাতে ফিরে নিজের সমস্ত মনোযোগ দিয়ে লিলির মন ভালো করার এবং তার বাবা মায়ের সেবা করার চেষ্টা চালিয়ে যেত। সুমনের এই নীরব কিন্তু অবিচল সেবা এবং দায়িত্ববোধ বাড়ির পরিবেশকে এক চাপা উত্তেজনার মাঝে বেঁধে রেখেছিল। তার বাবা মা তাকে বয়কট করলেও সুমন খাবার টেবিলে বসে থাকত না, কিন্তু নিজের ঘরে চুপচাপ খেত। সে জানত, শারীরিক দূরত্ব তৈরি হলেও সে তার দায়িত্ব থেকে এক বিন্দুও সরতে পারবে না। লিলির বাবা মা, সুমনের মামা মামি, ছিলেন সবচেয়ে বেশি কষ্টের শিকার। তাদের হৃদয়ে একদিকে কন্যার জন্য চরম সহানুভূতি, অন্যদিকে সুমনের প্রতি গভীর স্নেহ। এই দুইয়ের মাঝে সুমনের বাবা মায়ের প্রবল চাপ তাদের বিপর্যস্ত করে তুলেছিল। সুমনের বাবা মা, লিলির চাচা চাচি, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, এই বিয়ে হলে তারা পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হবেন। এই কঠিন সিদ্ধান্ত মেনে নেওয়া লিলির বাবা মায়ের পক্ষে ছিল প্রায় অসম্ভব। ঠিক তখনই নিয়তি আবারও তাদের জীবনে হস্তক্ষেপ করল, তবে এবার ধ্বংসের বার্তা নিয়ে নয়, বরং পরিবর্তনের বার্তা নিয়ে। একদিন রাতে সুমনের মামা, লিলির বাবা, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বুকে তীব্র ব্যথা, শ্বাস নিতে কষ্ট, পুরোপুরি কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ। বাড়িতে চরম আতঙ্ক। সুমনের বাবা মা তখন ঘুমিয়ে। চারিদিকে হইচই শুনে তারা ঘর থেকে বেরিয়ে এলেন। সুমনের মামি কান্নায় ভেঙে পড়লেন, ওগো আমার কি হবে? কি হবে? ডাক্তারকে ডাকো। অন্যান্য আত্মীয়রা হতভম্ব হয়ে গেল। ঠিক এই ভয়াবহ পরিস্থিতিতে সদ্য পাশ করা ডাক্তার সুমনের পেশাগত প্রশিক্ষণ কাজে এলো। সুমন এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে দ্রুত এগিয়ে গেল। তার শান্ত চোখ ও দৃঢ় কণ্ঠস্বর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল। চুপ করুন সবাই। মামা, আপনি শান্ত হন। গভীর নিঃশ্বাস নিন। মামি, আমাকে জল দিন। সুমন তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা শুরু করল। সে মামার পালস পরীক্ষা করল, তার শ্বাস প্রশ্বাসের গতি পর্যবেক্ষণ করল এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেই গাড়ি ড্রাইভ করার সিদ্ধান্ত নিল, কারণ অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করার সময় ছিল না। তার সিদ্ধান্ত ছিল নির্ভুল। যাত্রাপথেও সে মামাকে মানসিক সাহস যোগাতে থাকল, যা একজন ডাক্তারের জন্য অপরিহার্য। হাসপাতালে দ্রুত চিকিৎসা শুরু হলো। সুমনের ব্যক্তিগত যোগাযোগ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ফলে মামা দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থান পেলেন। সারারাত সুমন হাসপাতালে থাকল, নিজের ডিউটি ফেলে। তার মামি, লিলির মা, বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন, কিন্তু সুমনের দৃঢ়তা এবং তার পেশাদারিত্ব দেখে তিনি যেন এক অদৃশ্য সাহস পেলেন। লিলিও সারারাত হাসপাতালে ছিল। সে দেখল, যে মানুষটি সমাজের চোখে অবাধ্য এবং অযোগ্য বলে বিবেচিত হচ্ছে, সেই মানুষটিই নিঃস্বার্থভাবে তার বাবার জীবন বাঁচাতে লড়াই করছে। সুমন তার বাবার জীবন বাঁচিয়েছে, এই বাস্তবতা লিলির মনের শেষ দেওয়ালটাও ভেঙে দিল। লিলির চোখের জল তখন কেবল দুঃখের ছিল না, ছিল কৃতজ্ঞতা, সম্মান এবং নীরব ভালোবাসার মিশ্রণ। 3 দিন পর মামা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এই ঘটনাটি পুরো পরিবারের কাছে ছিল এক টার্নিং পয়েন্ট। সুমনের বাবা মাও ঘটনাটি শুনে অবাক হলেন। তারা দেখলেন, তাদের ছেলের শুধু পেশাগত ডিগ্রিই নয়, মানবিকতা এবং পারিবারিক দায়িত্ববোধও কতটা প্রবল। সুমনের প্রতি তাদের রাগ কিছুটা হলেও প্রশমিত হল। সুমন এই সুযোগ হাতছাড়া করল না। সে এবার তার মামা মামি এবং লিলিকে নিয়ে বসল। মামি, মামা, সুমন বিনীতভাবে বলল, আমি জানি আপনারা আমার বাবা মায়ের চাপের জন্য লিলিকে দূরে সরাতে চাইছেন। কিন্তু মামাকে যখন আমি হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম,
তখন মামি বলেছিলেন, তুই না থাকলে আমার কি হতো। আমি সেই কথাটিই মনে করিয়ে দিতে চাই। আমার এই ডাক্তার পরিচয় হয়তো সমাজের কাছে বড়, কিন্তু আপনাদের কাছে, লিলির কাছে, আমার এই ভালোবাসা, এই দায়িত্ববোধটা কি বড় নয়? মামার চোখ ভিজে গেল। তিনি দুর্বল হাতে সুমনের হাত ধরলেন। তুই আমার জীবন বাঁচিয়েছিস, বাবা। তোর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আমি জানি, তোর ভালোবাসা খাঁটি। লিলিও তোকে ছাড়া বাঁচবে না, আমি জানি। আমাদের আর কোনো আপত্তি নেই। তুই লিলিকে নিয়ে সুখে থাক। আমরা তোর পাশে আছি। মামি কান্নায় ভেঙে পড়ে সুমনকে জড়িয়ে ধরলেন। বাবা, আমার মেয়েটার জীবন আবার আলোকিত হোক। আমি তোর বাবার কাছে ক্ষমা চাইব, তবু তোর বিয়েটা যেন হয়। লিলি তখন শান্তভাবে মাথা নিচু করে দাঁড়াল। সুমনের দিকে তাকিয়ে সে প্রথমবারের মতো দৃঢ় হাসি হাসল। সেই হাসি ছিল নীরব সম্মতির হাসি। এবার প্রধান বাধা সুমনের বাবা মা। সুমন এবার লিলিকে নিয়ে তার বাবা মায়ের কাছে গেল। বাবা, মা, আমি জানি আপনারা খুব কষ্ট পেয়েছেন, কিন্তু আজ মামার জীবন বাঁচানোর পর আপনারা কি মনে করেন না, একজন ডাক্তার হিসেবে এবং একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব শুধু ডিগ্রি অর্জন করা নয়, বরং ভালোবাসার মানুষকে রক্ষা করা? আমি আপনাদের কাছে লিলিকে ভিক্ষা চাইছি না। আমি আপনাদের কাছে আপনাদের পুত্রবধূকে চাইছি। আমার জীবনে লিলি ছাড়া অন্য কেউ আসতে পারবে না। আপনারা দেখুন, লিলি এখন হাসতে শুরু করেছে। আমার জন্যই সে ধীরে ধীরে জীবনের দিকে ফিরছে। সুমন তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, যদি আপনারা আমাকে না মেনে নেন, তবে আমি লিলিকে নিয়ে এই বাড়ি ছেড়ে যাব। আমি আপনাদের ছাড়া সুখী হতে পারবো না, সেটা আপনারা জানেন। কিন্তু লিলিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এই কথাগুলি ছিল চূড়ান্ত আঘাত। বাবা মা দুজনই দীর্ঘশ্বাস ফেললেন। সমাজের ভয় তখনও ছিল, কিন্তু ছেলের ভালোবাসা, তার ডাক্তারি সম্মান এবং পারিবারিক সম্মান হারানোর ভয় ছিল আরও বড়। তারা দেখলেন, তাদের ছেলেকে এই সিদ্ধান্ত থেকে সরানো অসম্ভব। তারা দেখলেন, লিলিও আর আগের মতো ভেঙে পড়া নয়। দীর্ঘ নীরবতার পর সুমনের বাবা ভাঙা গলায় বললেন, সমাজ কি বলবে, সেই ভয় ছিল। কিন্তু তোর জেদ, আর তোর মামাকে বাঁচানো, তুই প্রমাণ করেছিস তোর ভালোবাসা খাঁটি। তোর মায়ের সঙ্গে কথা বলে আমরা জানাবো। যা, তোরা এখন যা। এইটাই ছিল সুমনের সবচেয়ে বড় জয়। পুরোপুরি মেনে না নিলেও নীরব সম্মতির দরজা খুলে গিয়েছিল। সুমনের বাবার সেই নীরব সম্মতি ছিল তাদের জীবনের এক নতুন দিগন্তের সূচনা। কিন্তু সেই দিগন্তে পৌঁছানোর পথটি মসৃণ ছিল না। সুমনের বাবা মা এখনও সমাজের ভয় কাটিয়ে উঠতে পারেননি। তারা প্রকাশ্যে এই সম্পর্ককে সমর্থন করতে ইতস্তত করছিলেন। আমরা মানলাম, সুমন, সুমনের মা একদিন তাকে একান্তে বললেন। কিন্তু সমাজের লোকজনের মুখে ছাই দেব কি করে? তোর বন্ধুবান্ধব, পাড়ার লোক, আত্মীয় স্বজন, সবাই ছি ছি করবে। বলবে, ডাক্তার হয়ে একটা বিধবাকে বিয়ে করল, তাও আবার চাচাতো বোন। সুমন তার মায়ের হাত ধরে বলল, মা, আমি একজন ডাক্তার। আমার পেশা মানুষকে জীবন ফিরিয়ে দেওয়া। লিলিও আমার রোগী, যার মানসিক এবং শারীরিক জীবন আমাকে ফিরিয়ে দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, সে আমার ভালোবাসা। সমাজের কাছে প্রমাণ করার দায়িত্ব আমার। আপনি শুধু একবারের জন্য আমার পাশে দাঁড়ান। সুমনের বাবা মা শেষমেশ ছেলের অদম্য জেদ এবং লিলির প্রতি তার খাঁটি ভালোবাসা দেখে সিদ্ধান্ত নিলেন, তারা তাদের ছেলের পাশে থাকবেন। সমাজে যা বলার বলবে, কিন্তু তারা তাদের ছেলেকে হারাবেন না। প্রথম বাধা এলো আত্মীয় স্বজনের কাছ থেকে। সুমনের বিয়ের খবর যখন আত্মীয়দের মধ্যে রটল, তখন সমালোচনার ঝড় উঠল। এক বয়স্ক আত্মীয় সরাসরি সুমনের বাবাকে ফোন করে বললেন, তোমাদের ছেলের মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তার হয়ে এমন কুসংস্কারাচ্ছন্ন কাজ সমাজে মুখ দেখাবে কি করে? আমরা কিন্তু এই বিয়েতে যেতে পারবো না, আর তোমরাও যদি যাও, তবে আমরা তোমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করব। সুমনের বাবা তখন আর দুর্বল হননি।
তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, আমার ছেলের সিদ্ধান্ত আমার কাছে সর্বাগ্রে। সে যদি বিধবাকে বিয়ে করে সমাজের চোখে ছোট হয়, তবে সেই ছোট হওয়াটা আমি হাসিমুখে মেনে নেব, কারণ সে এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার ছেলের মানবিকতা আমার সামাজিক সম্মানের চেয়ে অনেক বড়। আপনারা যদি এই মানবিকতাকে সম্মান না করতে পারেন, তবে আপনারা না এলেও আমাদের কোনো ক্ষতি নেই। সুমনের এই পদক্ষেপ ছিল সেই রক্ষণশীল সমাজের গালে যেন এক চপেটাঘাত। লিলি তখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। সুমনের অক্লান্ত চেষ্টা এবং পরিবারের নরম হওয়া দেখে তার মনে আবার জীবনের প্রতি আকর্ষণ ফিরতে শুরু করল। সে এখন স্কেচ আঁকে, রান্নাঘরে মায়ের সঙ্গে টুকটাক কাজ করে। তার মুখে মাঝে মাঝে সেই চঞ্চল হাসি ফিরে আসে, যা সুমন একসময় শুধু দূর থেকে দেখত। একদিন সন্ধ্যায় লিলি সুমনকে একান্তে ডাকল। সুমন দা, লিলি শান্ত স্বরে বলল, আমি তোমাকে মেনে নিতে রাজি। তুমি যে আমার জন্য এত বড় যুদ্ধ করছো, এইটা আমার কাছে সবথেকে বড় উপহার। কিন্তু আমার একটা অনুরোধ আছে। সুমন আগ্রহ নিয়ে তাকালো। কি অনুরোধ, লিলি? তুমি যখন আমাকে ভালোবাসার কথা বলনি, তখন আমার রাগ ছিল তোমার নীরবতার ওপর। আর যখন তুমি প্রকাশ করলে, তখন আমার ভয় ছিল সমাজের আর তোমার ভবিষ্যতের ওপর। এখন আমি তোমাকে চাই, কিন্তু তুমি আমাকে দয়া করে একজন বিধবা হিসেবে নয়, বরং সেই চঞ্চল লিলি হিসেবেই গ্রহণ করো, যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসতে। আমার অতীতের কোনো ছায়া যেন তোমার ভবিষ্যতে না পড়ে। লিলির এই কথাগুলি সুমনের হৃদয় নতুন করে ভালোবাসার জন্ম দিল। সুমন লিলিকে জড়িয়ে ধরল। আমি তোমাকে সবসময় চঞ্চল লিলি হিসেবেই দেখেছি, আমার ভালোবাসা। আর আমি ডাক্তার। আমি তোমার অতীতের সমস্ত কষ্টকে মুছে দেব। তুমি আমার ভবিষ্যৎ। অবশেষে পারিবারিক সম্মতি ও ভালোবাসার দৃঢ়তার কাছে সমাজের সমালোচনা হার মানল। বিয়ের দিন ঘনিয়ে এলো। অধিকাংশ আত্মীয় স্বজন এই বিয়ে বয়কট করল। কিন্তু তাতে সুমনের কোনো ক্ষতি হলো না। তার হাতে গোনা কিছু ঘনিষ্ঠ বন্ধু এবং হাসপাতালের সহকর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিয়েটি ছিল সাদামাটা, কিন্তু গভীর আবেগে ভরা। লিলির সেই সাদা পোশাক সরে গিয়ে তার শরীরে উঠল লাল বেনারসি। তার মুখে সেই চঞ্চলতা হয়তো পুরোটা ফেরেনি, কিন্তু সুমনের দিকে তাকিয়ে তার চোখে যে গভীর ভালোবাসা ছিল, তা সমস্ত শূন্যতাকে পূর্ণ করে দিয়েছিল। বিয়ের সময় সুমনের বাবা এগিয়ে এসে লিলির হাত সুমনের হাতে তুলে দিলেন। তার চোখ অশ্রুসিক্ত। তিনি বললেন, সুমন, আজ তুই প্রমাণ করলি, ডাক্তার শুধু শরীরের চিকিৎসা করে না, আত্মারও চিকিৎসা করে। আমি আজ গর্বিত তোর বাবা হিসেবে। মা লিলি, আজ থেকে তুই শুধু আমার পুত্রবধূ নয়, আমার মেয়ে। তোরা সুখে থাক। এই কথাগুলি ছিল সুমনের জীবনে সবচেয়ে বড় জয়। সমস্ত বাধা পেরিয়ে, সমাজ এবং পরিবারের একাংশের বিরুদ্ধে গিয়ে, সুমন আর লিলির অবশেষে বিয়ে হলো। তাদের সেই অদেখা বসন্ত, যা একসময় অকালে ঝরে গিয়েছিল, আজ নতুন করে আবার ফিরে এলো। সুমন এবং লিলির বিয়ে ছিল এক নীরব প্রতিবাদের বিজয়। আত্মীয় স্বজনের ভিড় না থাকলেও যে কজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন, তাদের আন্তরিকতায় অনুষ্ঠানটি গড়ে উঠেছিল এক গভীর ভালোবাসার ছোঁয়ায়। সমাজের চোখে বিধবা লিলি, সুমনের হাত ধরে যখন নতুন জীবনে প্রবেশ করল, তখন তার চোখে ছিল ভবিষ্যতের প্রতি এক নতুন বিশ্বাস। বিয়ের পর তারা তাদের কলকাতার ফ্ল্যাটে এলো, যা সুমন ইন্টার্নশিপের সময় নিয়েছিল। এই নতুন ফ্ল্যাট ছিল তাদের ভালোবাসার প্রথম ব্যক্তিগত আশ্রয়, যেখানে যৌথ পরিবারের চাপ বা সমাজের চোখরাঙানি পৌঁছানোর কথা ছিল না। বিয়ের প্রথম দিনটি ছিল কিছুটা অস্বস্তির, কিছুটা নীরবতার। লিলি ইতস্তত করছিল। তার মনের কোণে কোথাও যেন সেই ভয়টা কাজ করছিল, সে এখন একজন বিধবা, সে কিভাবে তার স্বামীকে সুখী করবে। সুমন লিলির মানসিক অবস্থা বুঝতে পারল। সে লিলিকে কাছে টেনে নিল না, বরং তার হাতে তুলে দিল একটি নতুন স্কেচ খাতা ও রঙের বাক্স। লিলি, সুমন নরম স্বরে বলল, তুমি আমাকে দয়া দেখিয়ে বিয়ে করনি,
তুমি আমাকে ভালোবাসো বলেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছ। আমি জানি তুমি এখন ক্লান্ত, আর আমাদের সম্পর্কটা তাড়াহুড়োর নয়, এটা সময়ের দাবি। আমি তোমার ডাক্তার, তোমার বন্ধু, তোমার স্বামী। আমি তোমাকে সময় দেব, যতক্ষণ না তুমি নিজে থেকে সম্পূর্ণ স্বাভাবিক এবং স্বচ্ছন্দ অনুভব করছো। তুমি বরং তোমার প্রিয় কাজ করো, মনকে মুক্ত করো। সুমনের এই কথাগুলি লিলির হৃদয়ের সব দ্বিধা দূর করে দিল। লিলি সুমনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার হাসি হাসল। সে বুঝল, সুমন কেবল তার স্বামী নয়, সে তার মানসিক নিরাময়ের প্রধান উৎস। পরের দিন থেকে শুরু হলো তাদের নতুন জীবনের পথচলা। সুমন ডিউটি সামলে যতটা সম্ভব লিলিকে সময় দিত। সে ফ্ল্যাটের সমস্ত দায়িত্ব দুজনের মধ্যে ভাগ করে নিল। রান্না থেকে ঘর গোছানো, সুমন লিলির ওপর কোনো চাপ দিতে চাইল না। লিলি ধীরে ধীরে তার চঞ্চলতা ফিরে পেতে শুরু করল। সে সারাদিন ফ্ল্যাটের ছোট বারান্দায় বসে স্কেচ করত। সুমন যখন ডিউটি থেকে ফিরত, দেখত লিলি হাসিমুখে তার জন্য অপেক্ষা করছে। একদিন সন্ধ্যায় সুমন ফিরে দেখে লিলি তার জন্য তার প্রিয় চিংড়ির মালাইকারি রান্না করেছে। লিলির চোখে সেই পুরনো গর্ব, সেই চঞ্চলতা। ডাক্তার সাহেব, আমি তো কঠিন রোগী নই, আমি খুব ভালো রাঁধুনিও। লিলি ঠাট্টা করে বলল। সুমন হেসে উঠল, আমি জানি। আমার কাছে তুমি চিরকালই চঞ্চল লিলি। আজ আমার জীবনের সেরা ডিউটি শেষ হলো। তাদের ব্যক্তিগত জীবনে শারীরিক নৈকট্য চেয়ে মানসিক নৈকট্য ধীরে ধীরে জোরালো হচ্ছিল। সুমন লিলিকে তার পুরনো জীবনের কোনো গল্প জিজ্ঞেস করত না, তার প্রয়াত স্বামী সম্পর্কে কোনো আলোচনা করত না। সে কেবল ভবিষ্যতের কথা বলত। জানতে, লিলি, আমার প্ল্যান আছে একটা ক্লিনিক খোলার। সেখানে শুধু শারীরিক নয়, মানসিক চিকিৎসাও হবে। তুমি হবে সেই ক্লিনিকের আর্ট থেরাপিস্ট, সুমন উৎসাহের সঙ্গে বলত। লিলি এই কথা শুনে উৎসাহিত হতো। সে তার স্কেচ দিয়ে ফ্ল্যাটের দেওয়াল সাজাতে শুরু করল। তাদের ফ্ল্যাটটি ধীরে ধীরে লিলির চঞ্চলতা আর সুমনের ভালোবাসার উষ্ণতায় ভরে উঠল। একদিন লিলি নিজেই সুমনের কাছে এসে তার হাত ধরল। সে তখন আর সেই বিধবা লিলি নয়, সে সুমনের ভালোবাসা পাওয়া, আত্মবিশ্বাসী নারী। সুমন দা, লিলি নরম স্বরে বলল, তুমি আমাকে সময় দিয়েছ। আমাকে বুঝতে দিয়েছ যে আমার অতীত আমার জীবনের সবকিছু নয়। আমি এখন প্রস্তুত। আমাদের জীবনটা এবার পূর্ণ হোক। তাদের এই মিলন ছিল কেবল স্বামী স্ত্রীর মিলন নয়, তা ছিল দুটি ভালোবাসার মানুষের আত্মার এক হওয়া, যা এতদিনের নীরবতা আর সামাজিক বাধাকে অতিক্রম করে এসেছিল। সেই রাত ছিল তাদের জন্য এক নতুন বসন্তের রাত, যেখানে কোনো অপ্রকাশিত কথা ছিল না, ছিল কেবল নির্ভরতা আর অটুট ভালোবাসার উষ্ণতা। সুমন এবং লিলি তাদের এই নতুন জীবনকে পরিবার থেকেও দূরে রাখেনি। তারা মাঝে মাঝে গ্রামে যেত। সুমনের বাবা মা এবং লিলির বাবা মা তাদের সানন্দে গ্রহণ করতেন। সমাজের গুঞ্জন হয়তো পুরোপুরি থামেনি, কিন্তু তাদের পরিবারের এই ঐক্য সকলের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছিল, ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। সুমন এবং লিলির দাম্পত্য জীবন এখন এক স্থিতিশীল, আনন্দময় পথে। তাদের ফ্ল্যাটটি এখন শুধু ইট পাথরের কাঠামো নয়, বরং ভালোবাসা, স্কেচ আর ছোট ছোট খুনসুটির একটি উষ্ণ ঘর। প্রায় 1 বছর পেরিয়ে গেছে তাদের বিয়ের পর। লিলি এখন অনেক স্বাভাবিক। তার পুরনো চঞ্চলতা পুরোপুরি ফিরে না এলেও তার হাসিতে সেই মুক্তোর দ্যুতি আবার দেখা যায়। সুমন এখন হাসপাতাল ইন্টার্নশিপ শেষ করে একটি বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস শুরু করেছে, আর লিলি তার স্কেচিং চালিয়ে যাচ্ছে। একদিন সকালে সুমন ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। লিলি তাকে চা দিতে এসে হঠাৎ মাথা ঘুরে গেল। সুমন দ্রুত তাকে ধরে ফেলল। কি হলো লিলি? শরীর খারাপ লাগছে? সুমনের কণ্ঠে ডাক্তারের উদ্বেগ। লিলি মৃদু হেসে বলল, না, তেমন কিছু না। হয়তো রাতে ঘুম কম হয়েছে। সুমন অবশ্য ডাক্তারের চোখ দিয়ে দেখল। গত কয়েক সপ্তাহ ধরে লিলির মধ্যে কিছু সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করছিল সে, সকালের বমি ভাব, দ্রুত ক্লান্তি।
সুমন কোনো সন্দেহ রাখল না। ডিউটিতে যাওয়ার আগে সে লিলিকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা করার পরামর্শ দিল। দুপুরবেলা লিলি ক্লিনিক থেকে ফিরে সুমনকে ফোন করে খবর দিল ফলাফল হাতে পেয়েছে। লিলির কণ্ঠস্বর তখন উত্তেজনা আর আনন্দের এক মিশ্রণে থরথর করে কাঁপছিল। সুমন দা, আমি আমি মা হতে চলেছি। সুমন তার চেম্বারে বসেছিল। এই কথাটি শুনে তার হাতে ধরা কলমটি পড়ে গেল। যে সুখের জন্য সে সমাজের সঙ্গে লড়াই করেছে, পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই সুখ আজ তার জীবনে পূর্ণতা নিয়ে আসছে। তার চোখে জল এসে গেল। লিলি, তুমি তুমি নিশ্চিত? সুমনের কণ্ঠস্বর আবেগে রুদ্ধ। হ্যাঁ সুমন দা, আমি এখন পুরো নিশ্চিত। ডাক্তার কনফার্ম করেছেন। সুমন সেদিন ডিউটি বাতিল করল। সে দ্রুত বাড়ি ফিরল। দরজায় লিলি দাঁড়িয়ে ছিল, তার চোখে আনন্দাশ্রু। সুমন লিলিকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গনে ছিল 1 বছরের অপেক্ষা, এক জীবনের সংগ্রাম এবং অনাগত ভবিষ্যতের জন্য অফুরন্ত ভালোবাসা। আমাদের জীবনের বসন্ত আবার ফিরে এলো, লিলি, সুমন ফিসফিস করে বলল। লিলির গর্ভধারণের খবরটি পুরো পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। সুমনের বাবা মা যারা এই বিয়ে সহজে মেনে নিতে পারেননি, তারাও এই খবরে যেন সমস্ত অতীত ভুলে গেলেন। সুমনের মা, লিলির চাচি, সেদিনই কলকাতা চলে এলেন। আমি জানতাম আমার সুমন ঠিক কাজ করেছে, তিনি লিলিকে বুকে জড়িয়ে ধরে বললেন। আমি তোর কাছে ক্ষমা চাইছি, মা। এতদিন আমরা যে ভুল করেছি, তা যেন এই নতুন অতিথি আসার সঙ্গে সঙ্গে ধুয়ে যায়। লিলির বাবা মাও আনন্দে আত্মহারা। তাদের মেয়ের জীবনে নতুন করে আলো আসায় তারা সবথেকে বেশি খুশি। পারিবারিক সম্পর্কগুলো এখন সম্পূর্ণ স্বাভাবিক। সমাজের গুঞ্জন হয়তো থামেনি, কিন্তু এখন তাদের কাছে পরিবারের আনন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিলির গর্ভকালীন সময় ছিল সুমনের কাছে এক নতুন চ্যালেঞ্জ। সে ডাক্তার হলেও একজন হবু বাবা হিসেবে তার উদ্বেগ ছিল সীমাহীন। সে লিলির প্রতিটি ছোটখাটো যত্ন নিত। সে তার ডায়েট প্ল্যান তৈরি করত, তার স্কেচিংয়ের জন্য আরামদায়ক চেয়ার এনে দিত। একদিন লিলি সুমনকে বলল, তোমার ডাক্তার পরিচয় এখন একটু বেশি দেখাচ্ছে, সুমন দা। আমি কিন্তু তোমার রোগী নই, তোমার স্ত্রী। সুমন হেসে উঠল, আমি জানি। কিন্তু তোমার শরীরের ভেতরে আমার সেই বসন্তটা বেড়ে উঠছে, লিলি। তাকে একটু বিশেষ যত্ন তো নিতেই হবে। লিলি তখন হাসত। সেই হাসি এখন আরো বেশি স্নিগ্ধ, আরো বেশি আত্মবিশ্বাসী। সে তার স্কেচ খাতায় এবার কেবল আনন্দময় ছবি আঁকত, শিশুর খেলনা, ছোট জামা, কিংবা সুমনের উদ্বিগ্ন মুখের স্কেচ। সুমন এবং লিলি সিদ্ধান্ত নিল, তাদের এই সন্তানকে তারা এমনভাবে বড় করবে, যেন তার জীবনে কোনো ট্যাবু বা নেতিবাচকতা না থাকে। তারা এই সন্তানের মাধ্যমে সমাজকে দেখাতে চেয়েছিল, ভালোবাসা এবং মানবিকতা সব সামাজিক নিয়মের ঊর্ধ্বে। 9 মাস পর এক শুভ মুহূর্তে তাদের পুত্র সন্তানের জন্ম হল। সন্তানের কান্নায় পুরো পরিবারে যেন এক নতুন প্রাণ সঞ্চার হল। শিশুটির মুখ ছিল সুমনের মতো স্থির এবং লিলির মতো চঞ্চল। প্রথম যখন সুমন তাদের সন্তানকে কোলে নিল, তার মনে হলো এইটাই ছিল তার জীবনের সেই অপূর্ণতা, যা আজ পূর্ণ হল। সে লিলিকে বলল, আমি এখন সত্যিই সুখী, লিলি। আমার ডাক্তার হওয়ার স্বপ্ন আজ এই সন্তানের হাসিতে সম্পূর্ণ হল। সুমন ও লিলির জীবনে এখন এক মিষ্টি, কোলাহলময় স্থিতিশীলতা। তাদের পুত্র সন্তানের বয়স এখন 2 বছর। তার আগমন তাদের জীবনে এমন এক উষ্ণতা এনেছে, যা বিগত সমস্ত ট্র্যাজেডি আর নীরবতার ক্ষত মুছে দিয়েছে। সুমনের চেম্বারের নাম অকাল বসন্ত ক্লিনিক, যেখানে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব দেওয়া হয়। লিলি সেখানে তার স্কেচিং চালিয়ে যায়, যদিও পূর্ণাঙ্গ আর্ট থেরাপিস্ট হিসেবে নয়, তবুও সেখানে আসা রোগীদের সাথে সে কথা বলে, তাদের জীবনে আশার আলো দেখায়। তাদের সন্তানের নাম রাখা হলো আহিল, যার অর্থ মহান নেতা। ছোট্ট আহিল ছিল তার মা লিলির মতোই চঞ্চল।
তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ত, ঠিক যেমনটা একসময় লিলির হাসি দেখে সুমনের হৃদয় কেঁপে উঠত। আহিলের আগমন সুমনের বাবা মা এবং লিলির বাবা মায়ের সম্পর্ককে আরও মজবুত করেছে। যৌথ পরিবারের সব সদস্য এখন প্রায়শই সুমনের ফ্ল্যাটে ভিড় করেন, আহিলকে নিয়ে তাদের খুনসুটির শেষ নেই। সুমনের মা, লিলির চাচি, এখন লিলির সবচেয়ে বড় সমর্থক। তিনি প্রায়ই তার আত্মীয় স্বজনদের কাছে বলেন, আমার সুমন যে কাজ করেছে তা সমাজের 10টা লোকের চেয়ে বেশি মানবিক। আমার নাতিকে, আহিলকে দেখ। এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সমাজের যে গুঞ্জন একসময় ছিল তা এখন এই নতুন প্রজন্মের আনন্দের কাছে ফিকে হয়ে গেছে। সুমনের পেশাগত জীবনও এখন চূড়ান্ত সফলতার দিকে। তার ক্লিনিক ধীরে ধীরে সুনাম অর্জন করেছে। একজন ডাক্তার হিসেবে তার মানবিক দিকটি সবসময়ই প্রশংসিত হয়। কিন্তু সুমনের জীবনের সেরা সাফল্য ছিল লিলিকে তার পুরনো জীবনে ফিরিয়ে আনা। লিলি এখন হাসে, ঠাট্টা করে, আর আগের মতোই সুমনের পড়াশোনা নিয়ে খুনসুটি করে। একদিন সকালে আহিলকে ঘুম পাড়িয়ে লিলি সুমনের পাশে এসে বসল। সুমন তখন তার ক্লিনিকে রোগীদের জন্য কিছু কেস স্টাডি দেখছিল। ডাক্তার সাহেব, লিলি বলল, তোমার সেই ফাইনাল ইয়ারের বইগুলো এখনো আছে তো? সুমন হেসে লিলির দিকে তাকালো, আছে তো। কেন, আবার আমাকে এড়িয়ে যেতে চাইছো নাকি? না, লিলি দুষ্টু হেসে বলল, আমি ভাবছিলাম আমাদের আহিল যখন বড় হবে তখন তো তাকেও এসব পড়তে হবে। তোমার স্বপ্ন তো একজন ডাক্তার। আহিলকে কি ডাক্তার হতে হবে? সুমন লিলির হাত ধরল, আমার স্বপ্ন ছিল তোমাকে পাওয়া, লিলি। সেটা পূরণ হয়েছে। আহিল ওর নিজের স্বপ্ন পূরণ করবে। আমি কেবল ওকে সাহস দেব। লিলি সুমনের কাঁধে মাথা রাখল। জানো সুমন দা, মাঝে মাঝে যখন আহিলকে দেখি তখন মনে হয় নিয়তি হয়তো আমার প্রথম ভুলটা শুধরে দিতেই এই সুযোগটা দিয়েছিল। আমি তোমাকে চেয়েছিলাম, তুমি আমাকে চেয়েছিলে, কিন্তু আমাদের নীরবতা সব নষ্ট করে দিয়েছিল। তোমার সেই এক মুহূর্তের সাহস, সেটাই আমাদের জীবন ফিরিয়ে দিয়েছে। সুমন মৃদু হেসে বলল, তোমার সেই প্রত্যাখ্যান ছিল আমার নীরবতার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ। সেই প্রত্যাখ্যানই আমাকে শিখিয়েছিল ভালোবাসার জন্য ডিগ্রি বা সমাজ নয়, শুধু সাহস দরকার। আহিলের বয়স 2 হওয়ার পর তাদের জীবন আরও সহজ হয়ে এসেছে। লিলি এখন আরও বেশি স্কেচ আঁকে। একদিন সে সুমনকে তার আঁকা একটি স্কেচ দেখালো। সেখানে একটি গাছের ছবি, যার অর্ধেকটা পাতা শূন্য, কিন্তু বাকি অর্ধেক ভরে আছে নতুন কুঁড়িতে। লিলি বলল, এটা আমাদের জীবন, সুমন দা। অকাল বসন্ত। তোমার জন্য আমার জীবনে বসন্ত আবার ফিরে এসেছে। সুমন লিলিকে জড়িয়ে ধরল। তাদের জীবনের সমস্ত কষ্ট, সমস্ত নীরবতা এবং সমস্ত সামাজিক বাধা সব যেন আজ এই সুখী মুহূর্তে এসে বিলীন হয়ে গেল। তারা এখন একসাথে, সুখী এবং তাদের ভালোবাসার প্রতীক তাদের পুত্র আহিল। সুমন তার গল্পটি মনে মনে আওড়াল। সেই ডাক্তার, যে বিধবা চাচাতো বোনকে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছিল। সেই দুঃসাহস আজ তাদের এনে দিয়েছে এক পূর্ণাঙ্গ, সুখী জীবন। আহিলের 2 বছর পূর্তির পর সুমন ও লিলির জীবন এক নতুন ছন্দে চলতে শুরু করল। সুমন তার অকাল বসন্ত ক্লিনিক নিয়ে চূড়ান্ত ব্যস্ত। তার খ্যাতি শুধু একজন দক্ষ ডাক্তারের জন্য নয়, বরং তার মানবিক চিকিৎসার পদ্ধতির জন্য দ্রুত ছড়িয়ে পড়ছিল। তার ক্লিনিকে লিলি মাঝে মধ্যে সময় দিত, তার স্কেচিং চালিয়ে যেত, যদিও আনুষ্ঠানিকভাবে আর্ট থেরাপিস্ট হিসেবে নয়, তবুও তার নীরব উপস্থিতি এবং সহানুভূতিশীল ব্যবহার অনেক মানসিক রোগীকে শান্তি দিত। সুমনের সবচেয়ে বড় পেশাগত সাফল্য ছিল তার একটি নিজস্ব পদ্ধতি। সে শুধু শারীরিক অসুস্থতাকেই দেখত না, বরং রোগীর মানসিক এবং সামাজিক প্রেক্ষাপট বিচার করে চিকিৎসা করত। এই পদ্ধতি সমাজের পুরনো ধারণা ভাঙতে শুরু করল। মানুষ দেখল যে ডাক্তার একদিন সমাজের চোখে অবাধ্য ছিল, সেই ডাক্তারই আজ মানুষের জীবনবোধ পরিবর্তন করছে। একদিন সুমন তার ক্লিনিকে বসেছিল।
একজন বয়স্ক ভদ্রলোক, যিনি সুমনের দূর সম্পর্কের আত্মীয়, প্রবেশ করলেন। ইনি সেই ব্যক্তি যিনি সুমনের বিয়েতে তীব্র বিরোধিতা করেছিলেন এবং পরিবারকে বয়কট করেছিলেন। তার নাম রঞ্জিত বাবু। রঞ্জিত বাবুর মুখে তখন তীব্র উদ্বেগের ছাপ। ডাক্তার সুমন, রঞ্জিত বাবু ইতস্তত করে বললেন, আমি খুবই সমস্যার মধ্যে আছি। আমার স্ত্রী হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছেন। কোনো ডাক্তারই ঠিক কারণ খুঁজে পাচ্ছে না। সুমন কোনো ব্যক্তিগত ক্ষোভ না রেখে রঞ্জিত বাবুকে শান্ত হতে বলল। সুমন পেশাদারিত্বের সঙ্গে তার স্ত্রীর ইতিহাস জানতে চাইল। সুমন বুঝতে পারল, শারীরিক নয়, এটি গভীর মানসিক ট্রমা থেকে এসেছে। সুমন রঞ্জিত বাবুকে পরামর্শ দিল তার স্ত্রীকে অকাল বসন্ত ক্লিনিকে ভর্তি করাতে। এরপর সে লিলির সাহায্য চাইল। লিলি তার নিজস্ব স্কেচিং এবং সহানুভূতি দিয়ে রঞ্জিত বাবুর স্ত্রীর সঙ্গে সংযোগ স্থাপন করল। লিলি তার নিজের জীবনের নীরবতা ও বিষণ্ণতার অভিজ্ঞতা ব্যবহার করে রঞ্জিত বাবুর স্ত্রীকে সাহায্য করল। কয়েক সপ্তাহ পর রঞ্জিত বাবুর স্ত্রী ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। তিনি আবার কথা বলতে পারলেন। রঞ্জিত বাবু কৃতজ্ঞতায় অভিভূত হয়ে পড়লেন। একদিন রঞ্জিত বাবু সুমনের চেম্বারে এসে সুমনের পায়ের কাছে বসতে চাইলেন। সুমন দ্রুত তাকে উঠিয়ে ধরল। ডাক্তার সুমন, রঞ্জিত বাবু ভাঙা গলায় বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার বিয়ে নিয়ে আমি যে কটু কথাগুলো বলেছিলাম, তার জন্য আমি লজ্জিত। আপনি সেদিন বলেছিলেন, আপনি আপনার মানবিকতা দিয়ে প্রমাণ করবেন যে আপনার ভালোবাসা খাঁটি। আপনি শুধু আমার স্ত্রীকে সুস্থ করেননি, আপনি আমার পুরনো ধারণাগুলোকেও সুস্থ করে দিয়েছেন। আপনি শুধু একজন ডাক্তার নন, আপনি একজন মানুষ। রঞ্জিত বাবুর এই স্বীকারোক্তি ছিল সুমনের কাছে এক বিশাল জয়। সমাজের যে অংশ তাদের সবচেয়ে বেশি ঘৃণা করেছিল, সেই অংশই আজ তাদের ভালোবাসাকে স্বীকৃতি দিচ্ছে। এদিকে লিলিও তার জীবনে নতুন আনন্দ খুঁজে পেয়েছিল। আহিলকে বড় করার ফাঁকে সে আবার ছবি আঁকায় মনোনিবেশ করল। তার আঁকা স্কেচগুলি ছিল জীবনবোধ এবং দুঃখ পেরিয়ে আসা আলোর গল্প। সুমন তার জন্য শহরের একটি আর্ট গ্যালারিতে প্রদর্শনীর ব্যবস্থা করল। প্রদর্শনীর দিন অপ্রত্যাশিতভাবে সুমনের বাবা মা উপস্থিত হলেন। তারা এখন প্রকাশ্যে লিলিকে সমর্থন করেন। সুমনের বাবা সেখানে উপস্থিত সাংবাদিকদের বললেন, আমার পুত্রবধূ লিলি একজন শিল্পী, আর আমার ছেলে সুমন একজন ডাক্তার। তাদের দুজনের জীবনী আজ সমাজকে শেখাচ্ছে, ভালোবাসা এবং মানবিকতা সব নিয়মের ঊর্ধ্বে। লিলির প্রদর্শনীতে তার আঁকা সেই বিখ্যাত স্কেচটি ছিল, যার নাম ছিল নীরবতার বসন্ত। স্কেচটিতে দেখা যাচ্ছিল একটি মেয়ে এক হাতে বই ধরে আছে, আর অন্য হাতে একটি ম্লান ফুল। কিন্তু তার পেছনে ধীরে ধীরে নতুন কুঁড়ি ফুটছে। এই স্কেচটি ছিল তাদের জীবনের প্রতীক। সেই দিন সন্ধ্যায়, যখন গ্যালারি ফাঁকা, লিলি আর সুমন একসাথে স্কেচটির সামনে দাঁড়ালো। জানো সুমন দা, লিলি বলল, তুমি সেদিন সাহস না দেখালে হয়তো এই স্কেচটি কেবলই একটি বিষণ্ণ ছবি হয়ে থাকত। তুমি আমার জীবনের রং ফিরিয়ে দিয়েছ। সুমন লিলিকে জড়িয়ে ধরল। আহিল তখন তার পাশে ঘুমিয়ে। সুমনের মনে হলো, নিয়তি হয়তো তাদের কঠিন পরীক্ষা নিয়েছিল, কিন্তু তাদের ভালোবাসা ছিল সেই পরীক্ষার মূলমন্ত্র। তাদের সম্পর্ক এখন শুধু আবেগ নির্ভর নয়, এটি এখন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত, ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে। তাদের অকাল বসন্ত কেবল তাদের জীবনের গল্প নয়, এটি সমাজের কাছে এক মানবিক বার্তা। আহিলের বয়স এখন 3 বছর। তার চঞ্চলতা এবং মিষ্টি হাসি তাদের ফ্ল্যাটটিকে সার্বক্ষণিক আনন্দের আবাসে পরিণত করেছে। সুমন ও লিলির সম্পর্ক এখন কেবল স্বামী স্ত্রীর নয়, এটি এক নিবিড় বন্ধুত্বের, যেখানে একে অপরের মানসিক এবং পেশাগত সাফল্যের প্রতি গভীর সম্মান বিদ্যমান। তাদের ভালোবাসার ভিত্তি এখন আর নীরবতার উপর দাঁড়ানো নয়, বরং তা একে অপরের প্রতি সম্পূর্ণ আস্থা এবং স্বচ্ছতার উপর প্রতিষ্ঠিত। সুমনের অকাল বসন্ত ক্লিনিক কেবল একটি হাসপাতাল নয়, এটি সমাজের কাছে একটি প্রতীক,
যেখানে মানসিক স্বাস্থ্য এবং মানবিক সম্পর্ককে সর্বাগ্রে রাখা হয়। সুমনের এই সাফল্যের পেছনে লিলির নীরব সমর্থন এবং তার স্কেচিংয়ের মাধ্যমে অনেক রোগীর মানসিক শান্তি লাভ করা ছিল অন্যতম কারণ। এক সন্ধ্যায় সুমন কাজ থেকে ফিরে দেখল লিলি বারান্দার দোলনায় বসে আছে। আহিল দাদুর, সুমনের বাবা, সঙ্গে গল্পে মগ্ন। লিলি আজ কোনো স্কেচ করছে না, সে কেবল বাইরের দিকে তাকিয়ে আছে। সুমন তার পাশে এসে বসল। কি ভাবছ, লিলি? আবার বুঝি সেই পুরনো দিনের চিন্তা? লিলি হাসল। না সুমন দা, এখন আর পুরনো চিন্তা করি না। এখন ভাবি, আমাদের জীবনের এই পথটা যদি মসৃণ হতো, তাহলে কি আমাদের ভালোবাসাটা এত গভীর হতো? নিয়তি আমাদের জীবনে যে ঝড় এনেছিল, সেই ঝড়ই হয়তো আমাদের সম্পর্ককে এত মজবুত করেছে। সুমন লিলির হাত ধরল। আমি সেই ঝড়কে ধন্যবাদ জানাই, লিলি। কারণ সেই ঝড়েই আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যটি আবিষ্কার করেছিলাম, তোমাকে হারানো আমার ডাক্তার হওয়ার চেয়েও বেশি যন্ত্রণার। লিলি আবেগে সুমনের কাঁধে মাথা রাখল। জানো, আমার সবচেয়ে বড় ভয় ছিল, তোমার বাবা মা হয়তো কোনোদিন আমাকে মন থেকে মেনে নেবেন না। কিন্তু এখন মা আমাকে যেভাবে ভালোবাসেন, তা দেখলে মনে হয় আমার অতীত বলে কিছুই নেই। তাদের সম্পর্ক এখন এতটাই সহজ যে লিলি মাঝে মাঝে তার প্রয়াত স্বামীর প্রসঙ্গ তুললেও সুমন তাতে কোনো অস্বস্তি বোধ করে না। সুমন জানে, লিলি কেবল স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছে, তার হৃদয়ে এখন কেবল সুমনেরই স্থান। এই পারস্পরিক বোঝাপড়া তাদের দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি। বৃহত্তর সামাজিক অঙ্গীকার। ক্লিনিকের সাফল্য সুমনকে আরও বৃহত্তর সামাজিক অঙ্গীকারের দিকে চালিত করল। সে দেখল, সমাজে বিধবা এবং পারিবারিক নির্যাতনে ভোগা মহিলাদের মানসিক সমস্যা আরও প্রকট। তার মনে পড়ল, লিলিকেও একসময় এই সমাজের চোখরাঙানি সহ্য করতে হয়েছিল। সুমন এবং লিলি মিলে একটি নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করল। তারা গ্রামের মহিলাদের জন্য সচ্ছলতার জন্য স্কেচ নামে একটি কর্মশালা শুরু করার সিদ্ধান্ত নিল। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ১. আর্ট থেরাপি, বিধবা এবং অসহায় মহিলাদের স্কেচিং এবং শিল্পকলার মাধ্যমে তাদের মানসিক চাপ কমানো। ২. স্বনির্ভরতা, এই শিল্পকর্মগুলিকে বাজারে বিক্রি করে তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা। লিলি এই প্রকল্পের প্রধান দায়িত্ব নিল। তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এই মহিলাদের সঙ্গে সংযোগ স্থাপনে তাকে সাহায্য করল। সুমন এই মহিলাদের শারীরিক ও মানসিক চিকিৎসার দিকটি দেখত। এই উদ্যোগটি গ্রামে প্রথম দিকে সমালোচনার শিকার হলেও সুমনের বাবা মা এবং লিলির বাবা মায়ের সক্রিয় সমর্থনে এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করল। সুমনের বাবা, যিনি একসময় সমাজের ভয়ে কুঁকড়ে থাকতেন, তিনি এখন গর্বের সঙ্গে এই প্রকল্পের প্রচার করতেন। তিনি বলতেন, আমার পুত্রবধূ এবং আমার ছেলে কেবল নিজেদের জীবন গড়েনি, তারা এখন গোটা গ্রামের মহিলাদের জীবন গড়তে সাহায্য করছে। এই কাজের মাধ্যমে লিলিও তার ব্যক্তিগত ট্রমা থেকে বেরিয়ে এসে এক শক্তিশালী ও আত্মবিশ্বাসী নারীতে পরিণত হল। তার স্কেচিংয়ের হাত এখন অনেক দক্ষ। সে তার নিজের জীবনের গল্প দিয়ে সেই মহিলাদের বোঝাতো যে জীবন কখনোই থেমে থাকে না, অকাল বসন্ত আসতে পারে, কিন্তু বসন্তের বীজ কখনোই মরে যায় না। লিলির একটি স্কেচ ছিল এই প্রকল্পের প্রতীক, একটি ভাঙা ঘর, যার ছাদ নেই, কিন্তু সেই ভাঙা ঘরের ভেতরেও একটি শিশু হাসছে। এই স্কেচটি ছিল অসহায়তার মাঝেও আশার প্রতীক। এইভাবে সুমন ও লিলির ভালোবাসা কেবল তাদের ব্যক্তিগত সুখের গল্প হয়ে রইল না, এটি সমাজের কাছে এক বৃহত্তর বার্তা হয়ে উঠল, যেখানে প্রেম, মানবিকতা এবং সাহস সমাজের সব পুরনো প্রাচীর ভেঙে দিতে পারে। সুমন ও লিলির যৌথ উদ্যোগে শুরু হওয়া সচ্ছলতার জন্য স্কেচ কর্মশালাটি এখন শুধু গ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি জেলা পর্যায়েও প্রশংসিত। লিলি এই প্রকল্পের প্রাণকেন্দ্র। তার নেতৃত্ব, তার স্কেচিং দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা, এই সব কিছুই অসহায় মহিলাদের মনে নতুন করে আশা জাগিয়েছিল। তারা বুঝতে পেরেছিল,
লিলি তাদেরই একজন, যে জীবনের চরম ট্র্যাজেডি পেরিয়ে এসেছে। তবে সমাজের পুরনো সমালোচকরা সহজে হার মানেনি। তাদের মধ্যে কেউ কেউ এখনও এই উদ্যোগকে ডাক্তারের বিলাসিতা অথবা বিধবার পুনর্বাসনের নাটক বলে কটাক্ষ করত। এই সমালোচনার কেন্দ্রবিন্দু ছিল সেই সব আত্মীয় স্বজন যারা বিয়ের সময় বয়কট করেছিলেন এবং সুমনের সামাজিক মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একদিন জেলার এক বড় সমাজসেবী ও প্রভাবশালী ব্যক্তি এই কর্মশালা পরিদর্শনে এলেন। তার নাম অটল চৌধুরী। তিনি অত্যন্ত রক্ষণশীল হিসেবে পরিচিত এবং সুমনের বিয়ের সময় তিনি প্রকাশ্যে এর নিন্দা করেছিলেন। অটল চৌধুরী এসেছিলেন সমালোচনার দৃষ্টি নিয়ে। তিনি প্রথমে লিলির সাথে কথা বললেন। লিলি শান্তভাবে তার জীবনের গল্প শোনালেন, কিভাবে তার নীরব কষ্টগুলো স্কেচের মাধ্যমে মুক্তি পেয়েছে এবং কেন শিল্পকলা অন্য মহিলাদের জন্য নিরাময়ের পথ হতে পারে। এরপর তিনি কর্মশালার অন্যান্য মহিলাদের সাথে কথা বললেন, যারা লিলির প্রেরণায় নতুন করে জীবন শুরু করেছে। অটল চৌধুরী অবাক হলেন। তিনি দেখলেন, এই মহিলারা কেবল স্কেচ আঁকছে না, তারা হাসছে, আলোচনা করছে এবং স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছে। তিনি বুঝতে পারলেন, এই উদ্যোগটি নিছক পুনর্বাসন নয়, বরং এটি আত্মমর্যাদা ফিরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া। পরিদর্শন শেষে অটল চৌধুরী সুমনের কাছে এলেন। তার মুখে ছিল গভীর অনুশোচনা। ডাক্তার সুমন, তিনি মাথা নিচু করে বললেন, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার বিয়ে নিয়ে আমি যে মন্তব্য করেছিলাম তা ছিল আমার সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। আমি ভেবেছিলাম আপনি কেবল নিজের ব্যক্তিগত সুখ খুঁজছেন, কিন্তু আপনি দেখিয়ে দিলেন আপনার ভালোবাসা একজন মানুষকে বাঁচিয়ে তাকে সমাজের জন্য সম্পদ তৈরি করেছে। লিলি দেবী একজন অনুপ্রেরণা। আর এই কর্মশালা সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বিধবা মানেই বোঝা নয়, সেও সমাজের অগ্রগতির পথে একজন অগ্রণী সৈনিক হতে পারে। অটল চৌধুরীর এই প্রকাশ্য সমর্থন ছিল সমালোচকদের বিরুদ্ধে সুমনের চূড়ান্ত জয়। তার এই কথাটি মুহূর্তের মধ্যে সমাজের চিত্র পাল্টে দিল। যারা এতদিন সমালোচনা করত, তারা এখন প্রশংসা করতে শুরু করল। নতুন প্রজন্মের বেড়ে ওঠা। এদিকে সুমন ও লিলির সন্তান আহিল এখন ধীরে ধীরে বড় হচ্ছে। আহিলকে কেন্দ্র করেই তাদের ব্যক্তিগত জীবনের সমস্ত আনন্দ আবর্তিত হয়। আহিল তার বাবার মতো শান্ত নয়, বরং মায়ের মতো চঞ্চল। সে তার ছোট ছোট হাতে রং পেন্সিল নিয়ে সবসময় লিলির স্কেচ খাতার পাশে বসে থাকে। আহিল যখন তার দাদু দিদুনদের, সুমনের বাবা মা সঙ্গে গ্রামে যায়, তখন সে সেখানকার মানুষদের সাথেও মিশে যায়। আহিলের জন্ম তাদের পারিবারিক বন্ধনকে এতটাই দৃঢ় করেছে যে সুমনের বাবা মা এখন চান সুমন এবং লিলি যেন স্থায়ীভাবে গ্রামের কাছাকাছি একটি ক্লিনিক খুলে ফেলে। একদিন রাতে সুমন ও লিলি বারান্দায় বসে ভবিষ্যতের পরিকল্পনা করছিল। সুমন দা, লিলি বলল, আহিলকে আমরা কি শেখাবো? ডাক্তার হওয়া নাকি শিল্পী হওয়া? সুমন হেসে উত্তর দিল, আমরা ওকে দুটোই শেখাবো। আমি ওকে শেখাবো মানুষের সেবা, আর তুমি ওকে শেখাবে মনের কথা প্রকাশ করার সাহস। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা ওকে শেখাবো কাউকে ভালোবাসা বা কারো পাশে দাঁড়ানোর জন্য ডিগ্রি বা সমাজের স্বীকৃতির দরকার হয় না, দরকার হয় শুধু মানবিকতার। লিলি তখন গভীর ভালোবাসায় সুমনের হাত ধরল। তোমার সেই নীরব কান্না, আমার সেই নীরব অপেক্ষা, সবকিছু আজ আহিলের হাসিতে পূর্ণতা পেয়েছে। সুমনদা। তাদের এই আলাপচারিতা তাদের সম্পর্কের আরও গভীরতা প্রকাশ করে। তারা বুঝতে পারে তাদের জীবনের প্রতিটি কঠিন মুহূর্তই ছিল এই স্থিতিশীল এবং সুখী ভবিষ্যতের ভিত্তি। তাদের অকাল বসন্ত উপন্যাসটি কেবল একটি প্রেমের গল্প নয়, এটি সাহস, মানবিকতা এবং সামাজিক পরিবর্তনের গল্প। কলকাতায় সুমনের অকাল বসন্ত ক্লিনিক এখন দারুণ সফল। তার খ্যাতি এবং লিলির আর্ট থেরাপির মাধ্যমে সমাজের প্রতি তাদের ইতিবাচক প্রভাব, সবকিছুই তাদেরকে এক সুপ্রতিষ্ঠিত জীবনে এনে দিয়েছিল। আহিল এখন স্কুলে যাচ্ছে, তাদের জীবন স্থিতিশীল ও সুখী। কিন্তু সুমনের হৃদয়ের গভীরে কোথাও যেন সেই গ্রামের টান রয়ে গিয়েছিল,
যেখানে তার এবং লিলির নীরব ভালোবাসার সূচনা হয়েছিল। সুমনের বাবা মা এবং লিলির বাবা মাও চাইতেন তারা যেন গ্রামের কাছাকাছি থাকে। বিশেষ করে আহিলকে নিয়ে খেলার জন্য তাদের আগ্রহ ছিল সীমাহীন। এই পারিবারিক ভালোবাসা এবং তাদের সামাজিক অঙ্গীকার সুমন ও লিলিকে একটি বড় সিদ্ধান্ত নিতে উৎসাহিত করল। তারা তাদের ক্লিনিকের একটি শাখা গ্রামে স্থাপন করবে এবং তাদের জীবনকে আংশিকভাবে গ্রামের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। একদিন রাতে সুমন লিলির সঙ্গে এই বিষয়ে আলোচনা করল। লিলি, সুমন বলল, আমরা কলকাতায় খুব সুখে আছি, কিন্তু আমাদের গল্পের শুরুটা তো ওই গ্রামে। আমি দেখেছি গ্রামের মানুষ এখনো মানসিকভাবে অনেক পিছিয়ে আছে। আধুনিক চিকিৎসা সেখানে পৌঁছায়নি, বিশেষ করে মানসিক স্বাস্থ্যসেবা। লিলি তখন আহিলের ছোটবেলার স্কেচ দেখছিল। সে বলল, আমিও এই কথা ভাবছিলাম সুমন দা। গ্রামের মা কাকিমারা যারা সচ্ছলতার জন্য স্কেচ কর্মশালায় আসে তারা অনেকেই দূর থেকে আসে। যদি আমরা সেখানে ক্লিনিকের একটি শাখা খুলি তবে আমিও আমার আর্ট থেরাপিকে সেখানে আরও বেশি কাজে লাগাতে পারব। লিলির সমর্থন পেয়ে সুমন উৎসাহিত হল। তাদের লক্ষ্য কেবল অর্থ উপার্জন ছিল না, তাদের উদ্দেশ্য ছিল তাদের জীবনের ট্র্যাজেডি থেকে শেখা মানবিক পাঠটি সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া। পরিকল্পনা অনুযায়ী সুমন ও লিলি তাদের গ্রামের বাড়ির কাছেই একটি ছোট জমি কিনল। সুমন ডিজাইন করল একটি নতুন ক্লিনিক, যেখানে চিকিৎসার ঘর ছাড়াও থাকবে একটি বড় আর্ট স্টুডিও যা লিলির তত্ত্বাবধানে চলবে। এই ক্লিনিকে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপর বিশেষ জোর দেওয়া হবে। এই খবর গ্রামে পৌঁছালে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। সুমনের বাবা মা এবং লিলির বাবা মা ছিলেন সবচেয়ে বেশি খুশি, কিন্তু গ্রামের পুরনো রক্ষণশীল অংশের মধ্যে কিছুটা সন্দেহ ছিল। তারা ভাবত, এত বড় ডাক্তার কেন গ্রাম থেকে তার ব্যবসা সরিয়ে নিয়ে আসছে? তবে সুমনের অতীত সংগ্রাম এবং তার সততা গ্রামের সাধারণ মানুষের মধ্যে ভরসা তৈরি করেছিল। তারা জানত সুমন কেবল টাকা রোজগারের জন্য ফিরছে না। ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হলো। এই সময়টা সুমন ও লিলিকে প্রায় প্রতি সপ্তাহে গ্রামে যেতে হতো। আহিলও এই গ্রাম্য জীবন দারুণ উপভোগ করত। সে তার দাদু দিদুনদের কাছে গল্প শুনত, মাঠে দৌড়াত। এই পরিবেশে লিলিও যেন তার শৈশবের চঞ্চলতা পুরো মাত্রায় ফিরে পেয়েছিল। একবার নির্মাণ কাজ দেখতে গিয়ে লিলির চোখে পড়ল, ক্লিনিকের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছে তাদের সেই পুরনো আত্মীয় রঞ্জিত বাবু, যিনি একসময় সুমনের বিয়েতে তীব্র বিরোধিতা করেছিলেন এবং পরে সুমনের মানবিকতার কাছে মাথা নত করেছিলেন। রঞ্জিত বাবু এগিয়ে এসে বললেন, সুমন, তুমি যে গ্রামে ফিরে এসেছ এটা আমাদের গ্রামের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আমি জানি তুমি শুধু ডাক্তার হিসেবে আসছো না, তুমি আসছো সমাজকে নতুন পথ দেখাতে। সুমন হাসি মুখে উত্তর দিল, রঞ্জিত কাকা, আমি আমার শিকড়ের কাছে ফিরছি। আর লিলি, সেও তার আর্ট থেরাপি দিয়ে এই গ্রামের মহিলাদের পাশে দাঁড়াতে পারবে। লিলি তখন রঞ্জিত বাবুর দিকে তাকিয়ে স্নিগ্ধ হেসে বলল, আমি চাই এই ক্লিনিক যেন কারো জীবনে অকাল বসন্ত না আনে, বরং সঠিক সময়ে বসন্ত নিয়ে আসে। ক্লিনিকের উদ্বোধনের দিনটি ছিল এক উৎসবের দিন। গ্রামের সবাই উপস্থিত ছিল। সুমনের বাবা মা এবং লিলির বাবা মা গর্বে আবেগাপ্লুত ছিলেন। সুমনের বাবা মঞ্চে উঠে বললেন, আমার ছেলে ডাক্তার, কিন্তু তার সবচেয়ে বড় ডিগ্রি হলো মানবিকতা। সে প্রমাণ করেছে ভালোবাসা এবং সাহস দিয়ে সমাজের সব নিয়ম ভাঙা যায়। এই ক্লিনিক আমাদের পরিবারের ভুলের প্রায়শ্চিত্ত আর লিলির জীবনের বসন্তের প্রতীক। ক্লিনিকটি উদ্বোধনের পর সুমন ও লিলি আংশিকভাবে তাদের জীবন গ্রামে সরিয়ে আনল। তারা সপ্তাহের একটি বড় অংশ গ্রামে কাটাত এবং বাকি দিনগুলি কলকাতায় তাদের মূল ক্লিনিকে দিত। এই সমন্বিত জীবনযাত্রা তাদের ব্যক্তিগত জীবনেও এক নতুন ভারসাম্য এনে দিল। তারা দেখল তাদের ভালোবাসা এখন তাদের ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজের সেবায় নিয়োজিত। সুমন ও লিলির জীবনের কেন্দ্রবিন্দু এখন তাদের পুত্র আহিল। তাদের জীবন এখন শহর ও গ্রামের মধ্যে সুন্দরভাবে ভাগ হয়ে গেছে।
গ্রামের ক্লিনিক দ্রুত জনপ্রিয়তা লাভ করছে এবং লিলির আর্ট থেরাপির কাজ অনেক মহিলাকে নতুন জীবন দিয়েছে। এই স্থিতিশীলতা এবং সাফল্যই তাদের অতীতের সব সংগ্রামকে সার্থক করে তুলেছে। আহিলের বয়স এখন প্রায় 10 বছর। সে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, কিন্তু প্রতি সপ্তাহে কলকাতায় এসে একটি ভালো স্কুলে আর্ট ক্লাস নেয়। সে তার বাবার মতো শান্ত নয়, আবার মায়ের মতো কেবল চঞ্চলও নয়, সে দুজনের গুণের এক চমৎকার সংমিশ্রণ। তার চোখে বাবার মতো স্থিরতা আছে, কিন্তু মায়ের মতো কৌতূহলও বিদ্যমান। আহিল প্রায়শই তার দাদু দিদুনদের, সুমনের বাবা মা, কাছে তাদের যৌথ পরিবারের গল্প শুনতে পছন্দ করে। সুমন এবং লিলি সিদ্ধান্ত নিয়েছিল তারা আহিলের কাছে তাদের জীবনের কোনো কঠিন সত্য গোপন করবে না। তারা মনে করত তাদের ভালোবাসার গল্পটি, যেখানে সমাজের বাধা অতিক্রম করে মানবিকতা জয়ী হয়েছে, তা আহিলের জন্য সবচেয়ে বড় শিক্ষা। একদিন রাতে আহিল তার মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, মা, তোমার স্কেচ খাতায় একটা ছবি আছে না, যেখানে একটা মেয়ে খুব মন খারাপ করে বসে আছে? তুমি কি সত্যিই একসময় খুব মন খারাপ করতে? লিলি হাসি মুখে আহিলের মাথায় হাত বুলিয়ে দিল। সুমনও তখন সেখানে ছিল। হ্যাঁ বাবা, লিলি শান্তভাবে বলল। মা তখন খুব মন খারাপ করত। মা তখন একা ছিল, জীবনে কোনো আলো ছিল না। আহিল অবাক হয়ে বাবার দিকে তাকালো, বাবা তখন কোথায় ছিল? সুমন এগিয়ে এসে আহিলকে কোলে তুলে নিল। বাবা তখন ডাক্তার হওয়ার স্বপ্নে ব্যস্ত ছিল, বাবা তখন খুব বোকা ছিল। তোমার মাকে ভালোবাসলেও বলতে সাহস পায়নি। সুমন ও লিলি মিলে তখন আহিলকে তাদের জীবনের পুরো গল্পটি শোনালো, কিভাবে লিলির প্রথম বিয়ে হয়েছিল, কিভাবে তার স্বামী মারা গেলেন এবং কিভাবে তারা সমাজ ও পরিবারের সব বাধা উপেক্ষা করে একে অপরের পাশে দাঁড়িয়েছিল। তারা খুব সংবেদনশীলভাবে পুরো বিষয়টি ব্যাখ্যা করল। গল্প শুনে আহিল কিছুক্ষণ চুপ করে রইল। এরপর সে বলল, তার মানে তোমরা একে অপরের কাছে আসতে ভয় পেতে? সমাজ ভয় দেখাতো? লিলি চোখে জল নিয়ে হাসল। হ্যাঁ বাবা, কিন্তু তোমার বাবা সেই ভয়কে হারিয়ে দিয়েছিলেন। তিনি একজন ডাক্তার হয়েও তার হৃদয়ের কথা শুনেছিলেন। সুমন বলল, তুমি মনে রাখবে বাবা, তোমার মায়ের জীবনের অকাল বসন্ত শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ভালোবাসা দিয়ে আমি আবার বসন্ত ফিরিয়ে এনেছিলাম। তুমি কোনোদিন মানুষকে তাদের অতীত দিয়ে বিচার করবে না। আর কাউকে ভালোবাসলে তাকে সেই কথাটি সাহস করে সময়মতো বলবে। তোমার বাবার মতো ভুল করবে না। আহিলের কাছে এই গল্পটি ছিল এক বিশাল শিক্ষণীয় বিষয়। সে বুঝতে পারল তার বাবা মা শুধু একজন ডাক্তার বা একজন শিল্পী নন, তারা দুজনেই সমাজের কঠিন নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর উদাহরণ। আহিল তার মায়ের স্কেচিং এর প্রতি গভীর আগ্রহী হল। সে তার আঁকা স্কেচগুলিতে রং দিত। লিলির আর্ট স্টুডিওতে যখন মহিলারা আসত, তখন আহিল তাদের সঙ্গে মেশত। সে তাদের জীবনের গল্প শুনত এবং তাদের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করত। সে ছোট থেকেই শিখতে পারল, মানুষের ব্যথা বা দুঃখের কোনো সামাজিক গণ্ডি হয় না। সুমন এবং লিলি এই সময়ে তাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় দেখল। তাদের ভালোবাসা আর সংগ্রাম এখন তাদের সন্তানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে প্রেরণা যোগাচ্ছে। তাদের গল্পটি ছিল এক নীরব অঙ্গীকার যে মানবিকতা এবং ভালোবাসার কাছে সব ট্যাবুকে হার মানতেই হয়। আহিলের বড় হওয়ার প্রতিটি ধাপ ছিল তাদের ভালোবাসার প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে একজন সংবেদনশীল এবং যুক্তিবাদী মানুষ হিসেবে বেড়ে উঠছিল, ঠিক যেমনটা সুমন ও লিলি চেয়েছিল। সুমন ও লিলির জীবনের স্থিরতা এখন তাদের পেশাগত ক্ষেত্রেও নতুন মাত্রা এনে দিয়েছে। গ্রামের অকাল বসন্ত ক্লিনিক এখন একটি পূর্ণাঙ্গ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হয়েছে। লিলির সচ্ছলতার জন্য স্কেচ প্রকল্প এখন একটি সমবায় সমিতির রূপ নিয়েছে, যার মাধ্যমে বহু গ্রামীণ মহিলা নিয়মিত আয় করছেন এবং সমাজে স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। আহিল এখন কিশোর। তার মানসিক গঠন খুবই দৃঢ়। সে জানে তার বাবা মায়ের ভালোবাসার গল্পটি কতখানি সংগ্রামের ফসল। সে পড়াশোনায় ভালো, তবে তার মায়ের মতো শিল্পকলার প্রতিও তার প্রবল আকর্ষণ রয়েছে।
সুমন এবার তার ক্লিনিকটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে দেখল, গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নত করতে একটি ছোট ক্লিনিক যথেষ্ট নয়। তার ইচ্ছা, গ্রামে একটি আধুনিক, ছোট হাসপাতাল তৈরি করা, যেখানে মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষ ইউনিট থাকবে। এই সিদ্ধান্ত ছিল একটি বিশাল ঝুঁকি, কারণ এর জন্য বিপুল বিনিয়োগ এবং প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতো। একদিন রাতে সুমন লিলির সঙ্গে এই পরিকল্পনার বিষয়ে আলোচনা করল। লিলি, সুমন বলল, আমি ভাবছি ক্লিনিকটাকে একটা ছোট হাসপাতালে পরিণত করব। মানসিক স্বাস্থ্য এবং প্রসূতি বিভাগের ওপর বিশেষ জোর দেব। কিন্তু এটা একটা বড় ঝুঁকি, কারণ এর জন্য আমাদের কলকাতার ক্লিনিক থেকে অনেক অর্থ বিনিয়োগ করতে হবে। লিলি তখন আহিলের পরীক্ষার খাতা দেখছিল। সে শান্তভাবে উত্তর দিল, সুমন দা, তুমি ঝুঁকি নিতে কোনোদিন ভয় পাওনি। যখন তুমি আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলে, তখন সেটা এর চেয়েও বড় ঝুঁকি ছিল। এই হাসপাতালের প্রয়োজন আছে। আমার আর্ট স্টুডিও যদি একটি হাসপাতালের অংশ হয়, তবে তা আরও বেশি মানুষকে সাহায্য করতে পারবে। লিলির সমর্থন পেয়ে সুমনের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। তারা দুজন মিলে অর্থ সংগ্রহের কাজ শুরু করল। তাদের পুরনো বন্ধু বান্ধব এবং যারা সুমনের মানবিক চিকিৎসা দেখে প্রভাবিত হয়েছিলেন, তারা এগিয়ে এলেন। রঞ্জিত বাবুর মতো পুরনো সমালোচকরাও তাদের এই উদ্যোগে আর্থিক সাহায্য করলেন। এটি ছিল সমাজের পক্ষ থেকে তাদের ভালোবাসার প্রতি চূড়ান্ত স্বীকৃতি। এই সময়ে আহিল তার বাবা মায়ের এই কর্মব্যস্ততা খুব কাছ থেকে দেখল। সে প্রায়ই নির্মাণাধীন জায়গায় যেত এবং বাবাকে সাহায্য করার চেষ্টা করত। একদিন আহিল সুমনকে জিজ্ঞেস করল, বাবা, এত টাকা খরচ করে কেন তোমরা গ্রামে হাসপাতাল তৈরি করছো? কলকাতায় তো তোমাদের অনেক টাকা রোজগার হচ্ছে। সুমন তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। টাকা রোজগার করাটা বড় কথা নয়, আহিল। মানুষের পাশে দাঁড়ানোটা বড় কথা। তোমার মা আর আমার ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল সমাজের ভয়ের মধ্যে। আমরা চাই, এই হাসপাতালে যেন কোনো মানুষ ভয় নিয়ে না আসে। এখানে সবাই যেন সাহস পায়, আলো পায়। এই হাসপাতাল শুধু একটি ভবন নয়, এটা আমাদের ভালোবাসার অঙ্গীকার। আহিলের এই বয়সে তার বাবা মায়ের সংগ্রাম এবং মানবিকতা তাকে গভীরভাবে প্রভাবিত করল। সে বুঝতে পারল, তার বাবা মা তাদের পেশাকে নিছক অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখেন না। হাসপাতালের নির্মাণ কাজ শেষ হতে প্রায় 2 বছর সময় লাগল। হাসপাতালের নাম রাখা হলো অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতাল। মেমোরিয়াল শব্দটি রাখার কারণ ছিল, তাদের জীবনের সেই নীরব যন্ত্রণা এবং সেই নীরবতার প্রতীক হিসেবে। হাসপাতাল উদ্বোধনের দিনটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত। জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা এবং লিলির সচ্ছলতার জন্য স্কেচ সমবায়ের মহিলারা সবাই উপস্থিত ছিলেন। উদ্বোধনের সময় সুমন মঞ্চে উঠে বলল, এই হাসপাতালটি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগটি হলো আর্ট থেরাপি বিভাগ, যার দায়িত্বে থাকবেন আমার স্ত্রী লিলি। লিলি, একজন নারী, যিনি জীবনের কঠিনতম মুহূর্ত পার করেছেন। তিনি আমাদের শিখিয়েছেন, জীবনের প্রতিটি আঘাতকে শিল্পকলা দিয়ে, মানবিকতা দিয়ে জয় করা যায়। এই হাসপাতাল তারই প্রমাণ। লিলি তখন আবেগে আপ্লুত। সে দেখল, যে মানুষটি তাকে সমাজ থেকে ছিনিয়ে এনেছিল, আজ সেই মানুষটিই তাকে সমাজের সর্বোচ্চ আসনে বসিয়ে সম্মান জানাচ্ছে। হাসপাতালের সাফল্যের সঙ্গে সঙ্গে সুমন ও লিলির ব্যক্তিগত জীবন আরও স্থিতিশীল হল। তাদের সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিপক্ক, আরও গভীর হল। তারা এখন শুধু স্বামী স্ত্রী বা বাবা মা নন, তারা একে অপরের জীবনের শ্রেষ্ঠ বন্ধু, পরামর্শদাতা এবং সহকর্মী। তাদের অকাল বসন্ত সত্যিই তাদের জীবনে এক স্থায়ী বসন্ত নিয়ে এসেছিল। আহিল এখন উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর মুখে। তার সামনে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পেশা নির্বাচন। সুমন ও লিলির ব্যক্তিগত এবং পেশাগত সাফল্য আহিলকে গভীরভাবে প্রভাবিত করেছে। আহিল তাদের জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি নীরব কান্না এবং চূড়ান্ত জয়, সবকিছুই জেনে বড় হয়েছে।
সে দেখেছে তার বাবা কিভাবে ডাক্তার হিসেবে শুধু মানুষের শরীর নয়, আত্মা ও সামাজিক সম্মানও বাঁচিয়েছেন, আর তার মা কিভাবে শিল্পকলার মাধ্যমে মানুষের মানসিক নিরাময় ঘটিয়েছেন। সুমন এবং লিলি তাদের ছেলেকে কোনো পেশা চাপিয়ে দেয়নি। তারা চাইতো আহিল যেন তার হৃদয়ের কথা শুনে সিদ্ধান্ত নেয়। সুমন প্রায়শই বলতো, তোমার মায়ের সেই নীরবতা আমাকে শিখিয়েছে কোনোদিন তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে না। তুমি তোমার মন দিয়ে তোমার পেশা বেছে নাও, বাবা। আহিলের মনে ছিল প্রবল দ্বন্দ্ব। একদিকে তার বাবার মতো যুক্তিবাদী বিজ্ঞান, অর্থাৎ ডাক্তারি, যা মানুষের জীবন বাঁচায়। অন্যদিকে তার মায়ের মতো আবেগপ্রবণ শিল্পকলা, যা মানুষকে বেঁচে থাকার কারণ যোগায়। একদিন সন্ধ্যায় আহিল তার মাকে নিয়ে গ্রামের ক্লিনিকের আর্ট স্টুডিওতে গেল। স্টুডিওতে তখন লিলির সচ্ছলতার জন্য স্কেচ সমবায়ের মহিলারা কাজ করছিল। আহিল দেখল একজন মহিলা, যার জীবনে অনেক কষ্ট, তিনি স্কেচ করতে করতে হাসেন। এই হাসি দেখে আহিলের হৃদয়ে এক গভীর অনুভূতি হল। লিলি তখন আহিলের দিকে তাকিয়ে বলল, তুমি কি ভাবছো, আহিল? আহিল বলল, মা, আমি ভাবছিলাম, বাবা যেমন অসুস্থ মানুষের শরীরের যত্ন নেন, তুমি ঠিক তেমনই অসুস্থ মনের যত্ন নাও। বাবার জ্ঞান মানুষের জীবন বাঁচায়, আর তোমার শিল্প তাদের জীবনের প্রতি ভালোবাসা ফিরিয়ে দেয়। আমি এই দুটোই চাই। লিলি তখন তার ছেলেকে কাছে টেনে নিল। তুমি কি তোমার বাবার মতো ডাক্তার হতে চাও, নাকি আমার মতো শিল্পী? আহিল স্থির চোখে উত্তর দিল, আমি বাবা ও মায়ের মতো হতে চাই। আমি ডাক্তার হতে চাই, কিন্তু শুধু হাসপাতালের ডাক্তার নয়। আমি এমন ডাক্তার হতে চাই যে কেবল প্রেসক্রিপশন লিখবে না, যে মানুষের মনের কথা শুনবে। আমি চাই আমার মেডিকেলের জ্ঞান যেন বাবার মতো মানবিক হয়, আর আমার চোখ যেন তোমার মতো সুন্দরভাবে জীবনকে দেখতে পারে। আহিলের এই সিদ্ধান্ত সুমন ও লিলির কাছে ছিল তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। তাদের ভালোবাসার গল্পের একটি সার্থক উপসংহার। আহিল তখন জানালো, সে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নেবে। তার লক্ষ্য হল বিদেশে উচ্চশিক্ষা নিয়ে মনোবিজ্ঞান এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করা, যাতে সে তাদের অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতালের উত্তরাধিকারী হতে পারে এবং তাদের মানবিক চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। সুমন এবং লিলি দুজনেই আবেগাপ্লুত হয়ে পড়ল। সুমন বুঝতে পারল, তার নীরবতা, লিলির প্রত্যাখ্যান এবং তাদের দীর্ঘ সংগ্রাম, সবই আজ এই সিদ্ধান্তের মাধ্যমে সার্থক হল। তাদের পুত্র কেবল তাদের পেশাগত উত্তরাধিকারী হচ্ছে না, সে তাদের মানবিকতার উত্তরাধিকারী হচ্ছে। পরের দিন সুমনের বাবা মা, আহিলের দাদু দিদুন এবং লিলির বাবা মা, নানা নানি, আহিলের এই সিদ্ধান্তের কথা জানতে পারলেন। তাদের আনন্দ আর গর্বের সীমা রইল না। সুমনের বাবা, যিনি একসময় ছেলের ডাক্তার হওয়ার স্বপ্নকে সামাজিক প্রতিষ্ঠার মাপকাঠি হিসেবে দেখেছিলেন, তিনি আজ গর্বিত হলেন এই ভেবে যে তার নাতি ডাক্তার হবে মানবিকতার মন্ত্র নিয়ে। আমার আহিল, সুমনের বাবা চোখ মুছতে মুছতে বললেন, সে তার বাবা মায়ের সেই অকাল বসন্তের গল্পটিকে পূর্ণতা দেবে। আহিল এরপর কঠোর অধ্যবসায়ের সাথে তার মেডিকেলের প্রস্তুতি শুরু করল। সুমন এবং লিলি তাকে প্রয়োজনীয় সমস্ত সমর্থন দিতে লাগল। তারা কেবল তাকে পড়াশোনার বিষয়ে সাহায্য করত না, তারা তাকে জীবনের নৈতিক এবং মানবিক দিকগুলোও শেখাত। তারা নিশ্চিত করত আহিল যেন তাদের মানবিক চেতনার ধারক ও বাহক হয়। তাদের জীবন এখন পূর্ণতার পথে। তাদের ভালোবাসা, সংগ্রাম এবং মানবিকতা, সবকিছুই তাদের সন্তানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। তাদের অকাল বসন্ত সত্যিই এক স্থায়ী এবং অর্থবহ বসন্তে পরিণত হয়েছে। আহিলের মেডিকেলের প্রস্তুতি শুরু হওয়ার পর সুমন ও লিলির জীবনে যেন এক নতুন উত্তেজনা ফিরে এলো। তাদের সমস্ত মনোযোগ এখন তাদের ছেলের স্বপ্ন পূরণের দিকে। পেশাগত জীবনের ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, সবকিছুর মধ্যেও তারা দুজন একে অপরের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুঁজে নিত। তারা জানত, তাদের সম্পর্কটি এমন এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এসেছে যে প্রতিটি ছোট মুহূর্তই তাদের কাছে অমূল্য। এক পূর্ণিমার রাতে
সুমন ও লিলি তাদের গ্রামের বাড়ির ছাদে বসেছিল। চারদিকে নীরবতা। তারা দুজনেই সেই পুরনো দিনের কথা স্মরণ করছিল, যখন এই বাড়িই ছিল তাদের নীরব ভালোবাসার সাক্ষী এবং তাদের কষ্টের উৎস। লিলি সুমনের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, মনে আছে সুমন দা? এই ছাদে এসেই তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলে, আর আমি তোমাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমার সেই প্রত্যাখ্যান ছিল আমার জীবনের সবচেয়ে বড় রাগ এবং সবচেয়ে বড় ভয়ের বহিঃপ্রকাশ। সুমন মৃদু হাসল। আর আমার সেই প্রস্তাব ছিল আমার জীবনের সবচেয়ে বড় সাহস এবং সবচেয়ে বড় ভুল শুধরানোর প্রচেষ্টা। আমি ভাবি, যদি তোমার স্বামী, যদি অরুণ অ্যাক্সিডেন্টে মারা না যেত, তবে কি আমি কোনোদিন সেই নীরবতা ভাঙতে পারতাম? লিলি মাথা নাড়াল। না সুমন দা, হয়তো না। তুমি তোমার ডিগ্রি আর প্রতিষ্ঠার জেদ নিয়েই থাকতে, আর আমি হয়তো প্রাচুর্যের মাঝেও মনমরা হয়েই থাকতাম। নিয়তি আমাদের সঙ্গে নিষ্ঠুরতা করেছিল, কিন্তু সেই নিষ্ঠুরতাই আমাদের এক হওয়ার একমাত্র পথ তৈরি করে দিয়েছিল। সুমন বলল, আমি আজও সেই দিনটির জন্য লজ্জিত, যেদিন আমি তোমাকে বিয়ের পিঁড়িতে দেখেও মুখ খুলতে পারিনি। আমার ডাক্তারি স্বপ্ন সেদিন আমার মানবিকতাকে ডেকে দিয়েছিল। লিলি সুমনের হাত চেপে ধরল। তোমার সেই নীরবতা আমার মনে তীব্র ক্ষোভ তৈরি করেছিল, কিন্তু তোমার সেই নীরবতা আমাকে শক্তিশালীও করেছিল। যখন তুমি সমাজের সব বাধা উপেক্ষা করে আমার পাশে দাঁড়ালে, তখন আমি বুঝেছিলাম তোমার ভালোবাসার ভিত্তি কতটা মজবুত। তুমি একজন ডাক্তার হিসেবে আমাকে আবার বাঁচতে শিখিয়েছিলে। তারা তাদের জীবনের প্রতিটি ধাপে ফিরে গেল, লিলির সাদা শাড়ি, সমাজের কটু কথা, বাবা মায়ের বিরোধিতা, এবং মামার জীবন বাঁচানোর মধ্য দিয়ে আসা সম্মতি। সবকিছুই আজ তাদের কাছে এক মূল্যবান পাঠ। তারা দুজনেই একমত হল, তাদের জীবনের এই কঠিন পথটি তাদের সম্পর্ককে এতটাই খাঁটি করেছে। আমাদের জীবন একটা অদ্ভুত উপন্যাস, তাই না সুমন দা? লিলি বলল। নাম দেওয়া যায় অকাল বসন্তের পর বসন্ত। সুমন হাসল। আমি চাই আমাদের আহিল এই গল্পটি থেকে শিখুক। সে যেন কোনোদিন সাহস আর মানবিকতা হারাতে না দেয়। লিলি তখন তাদের গ্রামের ক্লিনিকের কথা তুলল। আমাদের অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতাল আমার কাছে শুধু একটা হাসপাতাল নয়, এটা আমাদের প্রতিজ্ঞার প্রতীক। যখন আমি আর্ট স্টুডিওতে অসহায় মহিলাদের হাসি দেখি, তখন মনে হয় আমাদের নীরব কান্নাগুলো আজ সার্থক হয়েছে। এই রাতে তাদের স্মৃতিচারণ ছিল কৃতজ্ঞতায় ভরা। তারা কৃতজ্ঞ ছিল সেই নিয়তির প্রতি, সেই সময়ের প্রতি, যা তাদের কঠিন পরীক্ষার মাধ্যমে এক করেছে। তারা বুঝতে পারল, তাদের ভালোবাসা সময়ের সাথে সাথে আরও গভীর হয়েছে। তারা এখন শুধু স্বামী স্ত্রী নয়, তারা একে অপরের জীবনের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই, কেবল রয়েছে শ্রদ্ধা আর নির্ভরতা। আহিলের বেড়ে ওঠা এবং তার মানবিক সিদ্ধান্ত দেখে তাদের মনে হলো, তাদের জীবনের এই সংগ্রাম বৃথা যায়নি। তাদের অকাল বসন্ত কেবল তাদের ব্যক্তিগত জীবনের সুখের গল্প হয়ে থাকেনি, তা এখন সমাজের কাছে এক মানবিক বার্তা হয়ে দাঁড়িয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে। আহিলের মেডিকেলের প্রস্তুতি যখন তুঙ্গে, তখন সুমন ও লিলি এক নতুন ভূমিকা গ্রহণ করল। তারা এখন তাদের অভিজ্ঞতার মাধ্যমে সমাজের শিক্ষক। তাদের অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতাল এবং লিলির আর্ট থেরাপির সাফল্য এখন শুধু জেলা পর্যায়ে নয়, রাজ্য পর্যায়েও পরিচিত। বিভিন্ন সেমিনার এবং কর্মশালায় তাদের আমন্ত্রণ জানানো হয়, তাদের জীবনের গল্প এবং মানবিক চিকিৎসার পদ্ধতি নিয়ে আলোচনার জন্য। একদিন রাজ্যের একটি নামকরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সামনে সুমন ও লিলিকে তাদের জীবনের যাত্রা এবং মানবিক চিকিৎসার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হলো। এই মঞ্চ ছিল সুমনের কাছে তার নীরবতা এবং তার ডাক্তারি ডিগ্রির দ্বন্দ্বের চূড়ান্ত মীমাংসা। সুমন মঞ্চে দাঁড়াল। তার চেহারায় সেই ছাত্রজীবনের অস্থিরতা বা ইন্টার্নশিপের ক্লান্তি ছিল না, ছিল এক স্থির প্রজ্ঞা। আজ থেকে প্রায় ২০ বছর আগে, সুমন শান্ত কণ্ঠে শুরু করল। আমি এই কলেজেরই ছাত্র ছিলাম। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া,
সমাজের চোখে প্রতিষ্ঠিত হওয়া। আমি ভেবেছিলাম প্রতিষ্ঠিত হলেই আমি জীবনের সবথেকে মূল্যবান জিনিসটি, আমার ভালোবাসা অর্জন করতে পারব। সুমন তখন লিলির দিকে তাকালো, যে শান্তভাবে তার পাশে বসেছিল। আমি ভুলছিলাম। আমি আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পর্কটিকে হারিয়ে ফেলতে বসেছিলাম, কারণ আমি ছিলাম নীরব। আমি ভয় পেয়েছিলাম সমাজের, আমি ভয় পেয়েছিলাম আমার ডিগ্রির মর্যাদা হারানোর। আমার নীরবতা আমার চাচাতো বোন লিলিকে এক গভীর ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছিল। এরপর সুমন লিলির বিধবা হওয়া, তার নিজের ভালোবাসার প্রকাশ এবং সমাজের কঠিন বিরোধিতার গল্প শোনাল। হলঘরে তখন পিনপতন নীরবতা। ছাত্রছাত্রীরা মুগ্ধ হয়ে শুনছিল। সুমন দৃঢ় কণ্ঠে উপসংহার টানল, আমি আজ ডাক্তার হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি, মানবদেহের প্রতিটি রোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানুষের মনের প্রতিটি কষ্টও গুরুত্বপূর্ণ। আমার জীবনের অকাল বসন্ত আমাকে শিখিয়েছে, একজন ভালো ডাক্তার হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। সাহস না থাকলে আপনার শ্রেষ্ঠ ডিগ্রিও মূল্যহীন। এরপর লিলি বক্তব্য রাখার জন্য দাঁড়াল। তার কণ্ঠে কোনো করুণা ছিল না, ছিল আত্মবিশ্বাস আর শিল্পের স্নিগ্ধতা। আমি সেই নারী, যাকে সমাজ করুণার চোখে দেখত, লিলি শুরু করল। কিন্তু আমার স্বামীর নীরব ভালোবাসা এবং তার সাহস আমাকে আবার হাসতে শিখিয়েছে। আমার শিল্পকলা আমার মানসিক মুক্তি। আমি আপনাদের বলছি, যারা ডাক্তার হতে চলেছেন, প্রেসক্রিপশনের চেয়ে বেশি শক্তি থাকে আপনার সহানুভূতিতে। আমার আর্ট স্টুডিওতে আসা মহিলারা আমাকে শিখিয়েছে, জীবনের কোনো অবস্থাই শেষ কথা নয়। সব নীরবতার আড়ালেই একটা বসন্ত লুকিয়ে থাকে, দরকার শুধু সেই বসন্তকে আবার আহ্বান করার সাহস। সুমন ও লিলির এই বক্তব্য সেদিন শুধু ছাত্রছাত্রীদের প্রভাবিত করেনি, তা সংবাদ মাধ্যমে সাড়া ফেলেছিল। তাদের গল্পটি এখন শুধু পারিবারিক গল্প নয়, এটি এখন সাহস এবং মানবিকতার এক পাঠ্যক্রম। তাদের এই প্রকাশ্য স্বীকারোক্তি ও শিক্ষা প্রদান তাদের জীবনে এক নতুন উদ্দেশ্য এনে দিল। আহিল তখন গর্বিত চোখে তার বাবা মায়ের দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারল, তার বাবা মা তাকে কেবল পড়াশোনার উত্তরাধিকার নয়, বরং এক মানবিক উত্তরাধিকার দিচ্ছেন। এই সেমিনার শেষে এক তরুণী মেডিকেল শিক্ষার্থী সুমনের কাছে এসে বলল, স্যার, আপনার গল্প শোনার পর আমার মনে হলো, আমি শুধু রোগী দেখতে চাই না, আমি আপনার মতো মানবিকতার দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে চাই। সুমন বুঝল, তাদের জীবন এক নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে। তাদের নীরবতা এবং তার ফলস্বরূপ যে সংগ্রাম এসেছিল, তা আজ শত শত মানুষের জীবনে আলো দেখাচ্ছে। তাদের অকাল বসন্ত আজ সমাজের জন্য এক শিক্ষণীয় বসন্ত। সময় দ্রুত বয়ে চলল। কেটে গেল আরও একটি দশক। সুমন ও লিলির জীবনের অকাল বসন্ত এখন এক স্থিতিশীল, সবুজ এবং স্থায়ী বসন্তে পরিণত হয়েছে। আহিল এখন দেশের অন্যতম সেরা মেডিকেল কলেজে মনোবিজ্ঞানের চূড়ান্ত বর্ষের ছাত্র। তার লক্ষ্য এখন সুমনের অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতালের দায়িত্ব নেওয়া এবং মানবিক চিকিৎসার উত্তরাধিকার বহন করা। সুমন এবং লিলি দুজনেই এখন জীবনের মধ্যগগনে। তাদের চুল হয়তো কিছুটা সাদা হয়েছে, কিন্তু তাদের চোখে সেই পুরনো ভালোবাসার দ্যুতি আজও অম্লান। তাদের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে কোনো শব্দ ছাড়াই তারা একে অপরের মনের কথা বুঝতে পারে। আহিলের পড়াশোনার কারণে সুমন ও লিলি এখন প্রায়শই কলকাতায় থাকে, তবে গ্রামের হাসপাতাল এবং লিলির সমবায় সমিতি তাদের হৃদয়ের প্রধান কেন্দ্রবিন্দু। লিলির আর্ট থেরাপি এখন বিভিন্ন এনজিওর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে গেছে। লিলি এখন একজন প্রতিষ্ঠিত সমাজকর্মী ও শিল্পী। একদিন সন্ধ্যায় আহিল তার বাবা মায়ের গ্রামের বাড়িতে এলো। মেডিকেলের ব্যস্ততার কারণে সে অনেকদিন গ্রামে আসতে পারেনি। সে দেখল, সুমন ও লিলি তাদের বারান্দায় বসে গল্প করছে, ঠিক সেই বারান্দায়, যেখানে লিলি একদিন বিষণ্ণতা নিয়ে একা বসে থাকত। আহিল তাদের কাছে এসে বসল। তোমরা কি এখনো সেই পুরনো দিনের গল্প করছো? সুমন হাসল। আমরা ভাবছিলাম, তোমার মেডিকেলের পাঠ শেষ হলে
আমরা আমাদের গ্রামের হাসপাতালে একটা নতুন মানবিক চিকিৎসা বিভাগ খুলব। তুমিই হবে সেই বিভাগের প্রধান। আহিল বাবার হাত ধরল। আমি প্রস্তুত, বাবা। আমি শুধু ডাক্তার হতে চাই না, আমি তোমার মতো মানবিক ডাক্তার হতে চাই। আমি দেখেছি, তোমাদের সংগ্রাম শুধু একটা বিয়ে জেতার সংগ্রাম ছিল না, এটা ছিল সামাজিক মূল্যবোধকে বদলানোর সংগ্রাম। আহিল তার মাকে জড়িয়ে ধরল। আর মা, আমি তোমার কাছ থেকে শিখেছি কোনোদিন হতাশ না হতে। তোমার শিল্পকলা হাজার হাজার মানুষকে শক্তি দিয়েছে। আহিলের এই পরিণত কথাবার্তা শুনে সুমন ও লিলি বুঝতে পারল, তাদের সন্তান তাদের সংগ্রামকে সঠিকভাবে আত্মস্থ করেছে। তাদের জীবনের কঠিনতম অধ্যায়টি আজ আহিলের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। একদিন সুমন তার গ্রামের হাসপাতালের বার্ষিক অনুষ্ঠানে সবার সামনে একটি ঘোষণা দিল। ঘোষণাটি ছিল, অকাল বসন্ত মেমোরিয়াল হাসপাতালের সমস্ত সম্পত্তি এবং পরিচালনার দায়িত্ব এখন থেকে অকাল বসন্ত ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হবে, যার একমাত্র লক্ষ্য হবে গ্রামীণ মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সুমন তখন লিলির হাত ধরে বলল, আমি এই ফাউন্ডেশনের প্রথম ট্রাস্টি হিসেবে আমার স্ত্রী লিলিকে চাই। লিলি, একজন বিধবা হিসেবে যাকে সমাজ একসময় প্রত্যাখ্যান করেছিল, আজ সে এই ফাউন্ডেশনের মাধ্যমে শত শত অসহায় মানুষের জীবনে নতুন আলো আনবে। আমাদের জীবনের এই গল্প প্রমাণ করে, ভালোবাসার কাছে সব বাধাই তুচ্ছ। এই ফাউন্ডেশন আমাদের ভালোবাসার উত্তরাধিকার। লিলি তখন মঞ্চে উঠে সুমনের দিকে তাকিয়ে কেবল হাসল। তার চোখে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা এবং এক স্থায়ী পরিতৃপ্তি। সেই হাসি ছিল তার চঞ্চল শৈশবের মতোই নির্মল, কিন্তু তার মধ্যে ছিল জীবনের গভীর প্রজ্ঞা। সন্ধ্যার পর, যখন সবাই চলে গেল, সুমন আর লিলি হাসপাতালের প্রাঙ্গণে দাঁড়িয়েছিল। চারিদিকে বসন্তের বাতাস। জানো সুমন দা, লিলি বলল, আমার জীবনের অকাল বসন্ত শেষ হয়েছে। এখন আমাদের জীবনে কেবলই বসন্ত। সুমন লিলিকে জড়িয়ে ধরল। সে দেখল, লিলির মুখে সেই পুরনো বিষণ্ণতার কোনো ছাপ নেই, আছে শুধু এক সুখী নারীর দীপ্তি। না লিলি, সুমন ফিসফিস করে বলল, বসন্ত নয়, এটা আমাদের চিরন্তন বসন্ত। আমাদের ভালোবাসার গল্প শেষ হয়নি লিলি, এটা কেবল শুরু হলো। এই চিরন্তন বসন্তের আলোয় সুমন আর লিলির পথচলা চলতেই থাকে। যেখানে তাদের নীরব ভালোবাসা শুরু হয়েছিল, সেখানেই তাদের জীবনের সবচেয়ে বড় মানবিকতা জয়ী হয়েছিল। তাদের গল্প, অকাল বসন্ত, সমাজের জন্য এক চিরন্তন বার্তা হয়ে রইল, ভালোবাসা এবং মানবিকতার কাছে কোনো বাধাই স্থায়ী হয় না। সমাপ্ত।